আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আমাদের প্যাথোলজির প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ সেল ইনজুরি এবং সেল অ্যাডাপ্টেশন এই দুইটা চ্যাপ্টার আজকে আমরা দেখব এবং এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো অর্থাৎ আমাদের পরীক্ষার রিটেনে এবং ভাইভাতে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আমরা এক এক করে দেখার চেষ্টা করব। তো এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল 9টা কোশ্চেন লেখা আছে। যদি এখানে কোশ্চেনের হিসাবে 9টা লেখা, বাট রেগুলার আন্ডারে প্রত্যেকটা কোশ্চেনকে আবার আলাদা আলাদাভাবে ভাগ করা যায়। তো আমরা এক এক করে এগুলা প্রত্যেকটা দেখব এবং এগুলা শেষ করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের প্রথম যে কোশ্চেন সেটাতে আসি, কোশ্চেনটা হলো সেলুলার রেসপন্স টু ইনজুরি। বডিতে যে কোনো ইনজুরি হলে তখন আমার সেল এবং টিস্যু কী ধরনের রেসপন্স করে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা ডিরেক্ট রবিন থেকে দেখে নিব। এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটা যদি আমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারি তাহলে আমাদের মোটামুটি এখান থেকে ফুল মার্ক আমরা আশা করতে পারি। তাহলে দেখা যাক আমাদের এখানে মেইনলি কী হয়। তো আমরা যদি দেখি আমাদের শুরুতে কী থাকবে, আমাদের যে নর্মাল সেলগুলো আছে, আমাদের সেলগুলো কী অবস্থায় থাকে, আমাদের সেলগুলো হোমিওস্ট্যাসিসে থাকে। তো হোমিওস্ট্যাসিসে এখন একটা সেল আছে, এখন এই সেলটার উপর আমি কী করতে পারি, সেলে কোনো ধরনের স্ট্রেস দেওয়া হলো, যে কোনোভাবে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল যে কোনো ধরনের স্ট্রেস দিলাম আমি। তো যখন আমি প্রথমে সেলটাতে স্ট্রেস দিই, স্ট্রেস দিলে এখানে আমার সেলটা এই স্ট্রেসের অ্যাগেনস্টে সে তার অ্যাকশন দেখে, অর্থাৎ সে তার নর্মাল হোমিওস্ট্যাসিসটা মেনটেন করার চেষ্টা করে। কারণ আমাদের সেলের কাজ কি, সেল সবসময় নর্মাল হোমিওস্ট্যাসিসটা ধরে রাখতে চায়। তাহলে আমরা স্ট্রেস দিলে সেই স্ট্রেসের অ্যাগেনস্টে সেল কী করবে, হোমিওস্ট্যাসিস ধরে রাখতে চাইবে। এখন এই হোমিওস্ট্যাসিস ধরে রাখার জন্য সেল যে কাজগুলো করে সেগুলোকে বলা হয় অ্যাডাপ্টেশন। এখন অ্যাডাপ্টেশন হয় চারভাবে। অ্যাডাপ্টেশন চারভাবে কী হতে পারে, হাইপারট্রফি হতে পারে, হাইপারপ্লাসিয়া হতে পারে, অ্যাট্রফি হতে পারে, অথবা মেটাপ্লাসিয়া হতে পারে। তাহলে কী বললাম, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, এই প্রত্যেকটা সম্পর্কে ইন ডিটেলস আমরা একটু পরে ইনশাল্লাহ জানবো। এ হলো একটা কন্ডিশন যে আমি এখানে কোনো ধরনের স্ট্রেস দিলাম, আমার সেল এটার এগেনস্টে কাজ করে আবার নর্মাল হোমিওস্ট্যাসিসে নিয়ে আসছে। এখন ধরা যাক আমি যে ফিজিক্যাল বা কেমিক্যাল স্ট্রেসটা দিলাম এটা খুবই সিভিয়ার, অনেক বেশি পরিমাণ হয়ে গেছে। তো অনেক বেশি পরিমাণ হয়ে যাওয়ার ফলে কী হলো, আমার সেল নর্মাল যে অ্যাডাপ্টেশনটা করতে পারতো, এই অ্যাডাপ্টেশন করার ক্ষমতাটা তার চলে গেছে, সে আর অ্যাডাপ্টেশন করতে পারলো না। তখন কী হবে, সে যখন আর অ্যাডাপ্টেশন করতে পারে না তখন আমার এখানে সেল ইনজুরি হয়ে যাবে। তাহলে কখন আমাদের সেল ইনজুরি হয়, যখন ইনজুরিয়াস স্টিমুলেশন দিই, অথবা আমার যে অ্যাডাপ্টেশনটা আছে অ্যাডাপ্টেশনটা কী হয়ে গেল, অ্যাডাপ্টেশনটা ফেল করলো, তখন আমার কী হবে, তখন আমার দেখা যাবে যে সেল ইনজুরি হয়ে গেল। এখন এই যে সেল ইনজুরি আছে, সেল ইনজুরি আবার দুই রকম, সেল ইনজুরি দুই রকম কী কী, একটা সেল ইনজুরিকে বলি আমরা রিভার্সিবল সেল ইনজুরি, আরেকটা সেল ইনজুরিকে বলি আমরা ইরিভার্সিবল সেল ইনজুরি। তাহলে রিভার্সিবল সেল ইনজুরির মাধ্যমে কী হবে, রিভার্সিবল সেল ইনজুরির মাধ্যমে আমার সেলটা আবার আগের কন্ডিশনে চলে আসবে, অর্থাৎ তার হোমিওস্ট্যাসিসে ব্যাক করতে পারবে। এই জন্য এটাকে বলা হয়েছে রিভার্সিবল, ঠিক আছে। আর আরেকটা হলো আমার সেলটা আর নর্মাল কন্ডিশনে আসতে পারে না, অর্থাৎ সেলটা তখন মারা যাবে, এই জন্য এটাকে বলা হয়েছে সেল ডেথ। তো আমরা একটা একটা করে প্রথমে জানি, আমরা প্রথমে দেখব আমাদের যে নর্মাল কন্ডিশন আছে, অর্থাৎ আমার সেল ইনজুরি হলো। তো সেল ইনজুরিটা কেমন, সেল ইনজুরিটা হলো মাইল্ড, ঠিক আছে, মাইল্ড ধরনের, এবং এটা হলো ট্রানজিয়েন্ট। সেক্ষেত্রে কী হবে, আমার রিভার্সিবল সেল ইনজুরি হবে এবং রিভার্সিবল সেল ইনজুরির মাধ্যমে আমাদের জিনিসটা নর্মালে ব্যাক করবে। তো এই রিভার্সিবল সেল ইনজুরি ডিটেলস সম্পর্কে আমরা একটু পরে ইনশাল্লাহ জানবো। আর আরেকটা হতে পারে আমার এখানে সিভিয়ার সেল ইনজুরি হয়ে গেছে এবং এই ড্যামেজটা কেমন, ড্যামেজটা হলো প্রোগ্রেসিভ। সেক্ষেত্রে একসময় আমার কী হবে, ইরিভার্সিবল সেল ইনজুরির মাধ্যমে সেল ডেথ হয়ে যাবে। এখন ইরিভার্সিবল সেল ইনজুরি বা সেল ডেথ যেটা, সেটা দুইভাবে হতে পারে, একটা হলো নেক্রোসিস, আরেকটা হলো অ্যাপোপ্টোসিস। এর মধ্যে নেক্রোসিসটা হলো প্যাথোলজিক্যাল আর অ্যাপোপ্টোসিসটা হলো আমাদের জন্য ফিজিওলজিক্যাল। তাহলে আমাদের যখন এখানে একটা কোশ্চেন আসে খুব কমনলি যে স্টেজেস অফ সেলুলার রেসপন্স টু স্ট্রেস অ্যান্ড ইনজুরিয়াস স্টিমুলেশন, অথবা ডিরেক্ট কোশ্চেন করে যে সেলুলার রেসপন্স টু স্ট্রেস অর ইনজুরিয়াস স্টিমুলেশন, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে চার্টটা আছে এই ফ্লো চার্টটা আমরা এঁকে দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য এই জিনিসটা হয়ে যাবে। তাহলে আমি যদি লাস্ট একবার এটা বলি, সেক্ষেত্রে কি আমাদের প্রথমে নর্মাল সেল থাকে, নর্মাল সেলে আমি কোনো কারণে স্ট্রেস দিলাম, তাহলে সেটা কী করবে, অ্যাডাপ্টেশন করার চেষ্টা করবে। এখন অ্যাডাপ্টেশনটা ফেল হলে সেল ইনজুরি হতে পারে, অথবা আমার স্ট্রেসটা যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কী হতে পারে, সেল ইনজুরি হতে পারে। সেল ইনজুরি দুই রকম, যদি আমার এখানে আমি যে স্ট্রেসটা দিচ্ছি সেটা মাইল্ড হয় সেক্ষেত্রে রিভার্সিবল সেল ইনজুরি, আলটিমেটলি এটা আবার আমার হোমিওস্ট্যাসিসে ব্যাক করবে। আর এটা যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে ইরিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরির মাধ্যমে আলটিমেটলি আমার সেল ডেথ হয়। সেল ডেথ দুই রকম, একটা হলো নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। তাহলে আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা অর্থাৎ সেলুলার রেসপন্স টু ইনজুরি, এটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা আমাদের নেক্সট যে 2 নম্বর কোশ্চেন আছে সেটাতে আসি, সেটা হলো মেকানিজম অফ সেল ইনজুরি। সেল ইনজুরির কী মেকানিজম আছে, তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখার চেষ্টা করি,
আমাদের যে সেল ইনজুরিতে মেকানিজমটা কয়েকভাবে হতে পারে। তো কীভাবে হয় এগুলো যদি আমরা এক এক করে দেখি। তাহলে আমরা যদি এখানে এক এক করে দেখার চেষ্টা করি যে আমাদের কীভাবে সেলের ইনজুরির ক্ষেত্রে আমাদের রেসপন্সটা হয়, তাহলে আমি এই জিনিসটা লিখেই দেখাই। আমাদের সেকেন্ড যে কোশ্চেন, মেকানিজম অফ সেল ইনজুরি। তো মেকানিজম অফ সেল ইনজুরির ক্ষেত্রে আমাদের কী হবে? মেকানিজম অফ সেল ইনজুরি। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা ঘটে সেটা হলো, আমাদের ধরা যাক আমাদের একটা ইনজুরি হলো, সেটা হলো ইস্কেমিয়া। আমরা দেখে আসলাম যে আমাদের অনেকগুলো স্ট্রেস হতে পারে, এর মধ্যে একটা হলো কি ইস্কেমিয়া। আমার কি হলো, অক্সিজেন সাপ্লাই অফ হয়ে গেল। এখন ইস্কেমিয়া হলে কি হবে? ইস্কেমিয়া হলে আমাদের অক্সিজেন নাই, আর অক্সিজেন না থাকলে আমরা জানি আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াতে কী চলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আমাদের এটিপি ফর্মেশন হয়। তো যেহেতু এখানে ইস্কেমিয়া হয়েছে, তাহলে আমাদের এখানে অক্সিজেনের অভাব আছে। অক্সিজেনের অভাব হলে আমাদের এখানে অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন হওয়ার কথা ছিল সেটা হবে না। এজ এ রেজাল্ট আমার যে এটিপি প্রোডাকশন আছে, এটিপি প্রোডাকশনটা হবে না। তাহলে এটিপি যদি প্রোডাকশন না হয়, আমাদের এখানে কি হবে? এটিপি ডিপ্লেশন। এখন এই যে এটিপি ডিপ্লেশনটা আছে, এটিপি ডিপ্লেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এটিপি ডিপ্লেশনের কনসিকুয়েন্স হিসেবে আমাদের বডিতে আরও কয়েকটা ইভেন্ট ঘটবে। কী ঘটবে? এক নম্বরে আমরা জানি আমাদের এখানে টোটাল 3টে ইভেন্ট ঘটে। এক নম্বরে আমাদের যে সেল আছে, আমাদের সেলের এখানে একটা ইউনিভার্সাল পাম্প থাকে, ইউনিভার্সাল চ্যানেল থাকে, যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল। এটার নামের মধ্যেই কি আছে? এটিপিএস আছে। যেহেতু আমাদের এখানে এটিপি হচ্ছে না, তাহলে আমার এখানে এটিপিএস ফর্মেশন হবে না, আমরা এখানে এটিপি পাবো না। তো এদের রেজাল্ট কী হয়? আমার এখানে সোডিয়াম পটাশিয়াম যে চ্যানেলটা ছিল, এটিপিএস চ্যানেল বা ইউনিভার্সাল যে পাম্পটা ছিল, সেটা কাজ করা বন্ধ করে দিবে, সেটা অফ হয়ে যাবে। তো সেটা যখন অফ হয়ে যায়, তখন কি হবে? আমার এখানে 2টা ইভেন্ট ঘটবে। এক হলো আমার সেলের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ডায়ালেট হয়ে যাবে, ডায়ালেশন করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডায়ালেশন করবে। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো আমাদের সেলটা সোয়েল করবে, সেলটা সোয়েল। ঠিক আছে? তাহলে এই 2টা ইভেন্ট ঘটবে আমার প্রথমে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল অফ হয়ে যাওয়ার জন্য। এটা কেন হয়? এটা মেনলি আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যখন বন্ধ হয়ে যায়, তখন আমার যে সেল আছে, সেলের মধ্যে ওয়াটারের এন্ট্রি ঘটে, ওয়াটারের এন্ট্রি সেলের ভিতরে বেশি ঘটবে এবং পটাশিয়াম বেড়ে যাবে। আমরা জানি যখন আমাদের এখানে সেলের ভিতরে সোডিয়াম ঢুকবে বেশি এবং পটাশিয়াম সব বের হয়ে যাবে। আর আমরা জানি সোডিয়াম যেখানে যায়, সোডিয়ামকে অলওয়েজ ফলো করে কে? ওয়াটার। তাহলে সোডিয়ামকে ফলো করে এখানে আলটিমেটলি আমার ওয়াটারও চলে আসবে। তো যেহেতু সেলের ভিতরে সোডিয়াম এবং ওয়াটার বেড়ে গেছে, এজ এ রেজাল্ট কী হবে? আমার এখানে সেলের ভিতরে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডায়ালেশন করবে এবং আমাদের সেলটা কী হবে? সেলটা ফুলে যাবে বা সেলের সোয়েলিং করবে। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর ইভেন্ট। 1 নম্বর ইভেন্ট কী হলো? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার কারণে হলো। এখানে আমরা যে ইভেন্টগুলো দেখছি মেকানিজম অফ সেল ইনজুরি, এর মধ্যে আমরা 1 নম্বরটা নিয়ে এখন কথা বলতেছি। তাহলে নেক্সট যদি আমরা দেখি আমাদের কী হবে? আমাদের অক্সিজেন নাই, আমরা ছিলাম ইস্কেমিয়া হয়েছে, ইস্কেমিয়ার জন্য অক্সিজেন নেই। অক্সিজেন না থাকলে সেকেন্ড কী হয়? অক্সিজেন না থাকলে আমরা জানি আমাদের বডিতে গ্লাইকোলাইসিস ঘটে। এই গ্লাইকোলাইসিসটা অক্সিজেনের অভাবে অ্যারোবিক গ্লাইকোলাইসিস থেকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কনভার্ট হয়ে যায়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে যায়। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে আলটিমেটলি কী প্রোডাকশন হয়? আমরা জানি অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে আলটিমেটলি আমাদের পাইরুভেটের বদলে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। আর এই যে ল্যাকটিক অ্যাসিড কী করে? ল্যাকটিক অ্যাসিড আমাদের সেলের ভিতরে ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড। সো যেহেতু এটা একটা অ্যাসিড, এটা কী করবে? আমাদের সেলের ভিতরের যে পিএইচ আছে, আমাদের সেলের পিএইচটাকে কমিয়ে দিবে, অর্থাৎ অ্যাসিডিক পিএইচ করে দিবে। আর যখন এই অ্যাসিডিক পিএইচ হয়ে যায় বা পিএইচটা আমার কমে যায়, তখন এটা গিয়ে আমার কাকে অ্যাটাক করবে? এটা অ্যাটাক করবে আমাদের আরেকটা অ্যাসিডকে। ওই অ্যাসিডটার নাম কি? আমাদের সেলের ভিতরে থাকা অ্যাসিড হলো আমাদের নিউক্লিক অ্যাসিডগুলো, অর্থাৎ আমাদের ডিএনএ আরএনএ এগুলো নিউক্লিক অ্যাসিডকে ফর্মেশন করে। নিউক্লিক অ্যাসিড থাকে মূলত আমাদের ক্রোমাটিনে। ঠিক আছে? ক্রোমাটিনে। তো এই অ্যাসিডের কারণে কী হলো? আমার এই ক্রোমাটিনগুলো তখন কী হবে? আমার এই ক্রোমাটিনগুলো তখন ক্লাম্পিং করবে। ঠিক আছে? কী করবে? ক্লাম্পিং করবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে লাস্ট কথা যেটা, সেটা হলো আমাদের ক্রোমাটিনের ক্লাম্পিং দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ আমাদের এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, অ্যাসিড প্রোডাকশন হবে, অ্যাসিড গিয়ে আরেকটা অ্যাসিডকে ইফেক্ট করবে। তাহলে এটা আমরা দেখে নিলাম। আর থার্ড যে ইফেক্টটা, 3 নম্বরে এখানে যেটা ঘটবে সেটা হলো, আমরা জানি আমাদের যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আমাদের এটা যদি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর গায়ের মধ্যে কে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে আমাদের রাইবোজোম।
এগুলো হলো আমাদের রাইবোজোম। তো এখানে কি হয়, আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থেকে রাইবোজোমগুলো লস হয়ে যায়, রাইবোজোম লস হয়ে যায়। রাইবোজোম যদি লস হয়, আমরা জানি রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হলো আমাদের প্রোটিন সিনথেসিস করা। তাহলে রাইবোজোম যদি লস হয়ে যায়, আমাদের প্রোটিন সিনথেসিস কী হবে, প্রোটিন সিনথেসিস ফেল হবে, প্রোটিন সিনথেসিস ফেল, প্রোটিন সিনথেসিস ফেল। এখন প্রোটিন সিনথেসিস যদি ফেল হয় তাহলে আমাদের কি হবে, আমরা জানি আমাদের যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলো এক ধরনের প্রোটিন, তাহলে আমাদের এখানে এনজাইমের পরিমাণ কমে যাবে, এনজাইম ডিপ্রেশন করবে। এছাড়া আমাদের সেলের যে স্ট্রাকচারগুলো আছে, সেলুলার স্ট্রাকচারগুলো কি, সেলুলার স্ট্রাকচারগুলো হলো প্রোটিন দ্বারা ম্যাক্সিমাম তৈরি হয়, তাহলে আমাদের সেলুলার স্ট্রাকচারগুলো কী হয়ে যাবে, ডিপ্লেট করবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এখানে এটিপি ডিপ্রেশনের কারণে, শুধুমাত্র এক এটিপি কমে যাওয়ার কারণে আমাদের কী কী ইফেক্ট হলো। এটিপি কমে যাওয়ার কারণে আমরা এখানে তিনটে জিনিস দেখতে পেলাম। এক নাম্বার হলো আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল বন্ধ হয়ে যায়, যেটার কারণে সেল ফুলে যাবে বা সেল সোয়েলিং হবে। 2 নাম্বার হলো এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, অ্যাসিড ফর্মেশন হবে, অ্যাসিড গিয়ে আমার নিউক্লিয়াসকে ক্লাম্পিং করবে। 3 নাম্বারে এখান থেকে আমাদের রাইবোজোম লস হবে, রাইবোজোম আলটিমেটলি আমাদের কী করবে, এনজাইম কমাই দেবে এবং আমাদের সেল যে স্ট্রাকচার আছে সেগুলোকে ডিপ্রেশন করবে। তাহলে এটা হলো আমাদের মেকানিজম অফ সেল ইঞ্জুরির 1 নাম্বার যে জিনিসটা, অর্থাৎ এটিপি ডিপ্রেশন। এটিপি ডিপ্রেশন ছাড়াও এখানে আরও কিছু জিনিস ঘটবে 2 নাম্বারে। তাহলে 1 নাম্বারে আমরা দেখলাম এটিপি ডিপ্রেশন। এখন আমরা দেখব সেকেন্ড আমার এখানে কী ঘটবে। তো সেকেন্ড যদি আমরা দেখি, আমাদের সেকেন্ডলি এখানে যেটা ঘটে 2 নাম্বারে, আমাদের যখন ইঞ্জুরি হয়, মেকানিজম অফ সেল ইঞ্জুরি, সেল ইঞ্জুরির ক্ষেত্রে 1 নাম্বার হলো এটিপি কমে যায়, আর 2 নাম্বার হলো এখানে আমাদের মাইটোকন্ড্রিয়াতে ড্যামেজ ঘটবে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। তো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ ঘটলে আমাদের এখানে মেনলি কী হবে, আমরা যদি জিনিসগুলো এক এক করে বোঝার চেষ্টা করি। তো মাইটোকন্ড্রিয়াল যখন ড্যামেজ হয় তখন এখানে আমাদের টোটাল 3টা কনসিকুয়েন্স আমরা দেখতে পাবো। এক হলো, ধরা যাক এটা যদি আমার একটা মাইটোকন্ড্রিয়া হয়, এই মাইটোকন্ড্রিয়াটার এই যে মেমব্রেন আছে, আমাদের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনগুলোতে অনেকগুলো পোর ফর্মেশন হবে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনগুলোতে অনেকগুলো এরকম পোর ফর্মেশন হয়ে যাবে। তো এখানে পোর ফর্মেশন হওয়ার মাধ্যমে আলটিমেটলি কী হলো, এই যে মাইটোকন্ড্রিয়াতে আমার কী হবে, পোর ফর্মেশন হবে। তাহলে 1 নাম্বার আমরা লিখতে পারি formation of pore in mitochondrial membrane, mitochondrial membrane। তো এর মাধ্যমে আমরা জানি আমাদের যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন আছে, এই জায়গাগুলোতে কী ঘটে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঘটে, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আমরা কী পাই, এখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন থেকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে জায়গাগুলোতে, এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আলটিমেটলি আমরা এখানে কী পাই, এটিপি পাই। সো যেহেতু আমার এখানে মেমব্রেনটাই ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা জানি আমাদের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের 2টা পার্ট, একটা হলো ইনার পার্ট, একটা হলো আউটার পার্ট। সো যেহেতু আমাদের এখানে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা ধ্বংস হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট আমাদের এখানে যে এটিপি আছে, এটিপি আর তৈরি হবে না, আমাদের এটিপি নাই হয়ে যাবে। তাহলে আমাদের 1 নাম্বার যে কনসিকুয়েন্সটা আমরা দেখতে পাবো, যে আমাদের এখানে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের পোর সৃষ্টি হওয়ার মাধ্যমে আমাদের যেটা ঘটবে সেটা হলো, আমরা এখানে লিখতে পারি আমাদের এটিপি ডিপ্রেশন। তাহলে মাইটোকন্ড্রিয়া ড্যামেজের কারণে আমাদের কী হতো, এটিপি ডিপ্রেশন হলো। নেক্সট এখানে যেটা হবে, আমাদের এখানে মাইটোকন্ড্রিয়াটা ড্যামেজ হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়ে যাওয়ার কারণে নেক্সট এখানে যেটা করতে পারে, আমরা জানি এখানে আমাদের মাইটোকন্ড্রিয়াতে কী ঘটে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। তো এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা আছে, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা তখন অ্যাবনর্মালি হবে। তাহলে এখানে আমার অ্যাবনর্মাল অক্সিডেটিভ ফসফোরাইলেশন দেখা যাবে। আর এই অ্যাবনর্মাল অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে আমাদের যেটা ফর্মেশন হবে সেটাকে আমরা বলি ফর্মেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের কাজ কি, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেটা আছে সেটা আমাদের সেল ডিস্ট্রাকশন করে, সেলুলার ডিস্ট্রাকশন। তাহলে এখান থেকে আমরা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা সম্পর্কে জেনে নিলাম। আর লাস্ট এখানে যেটা হবে, আমরা লাস্ট ইফেক্ট যদি দেখি সেটা হলো আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়ার যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে থাকে সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সিটা তখন লিক আউট হয়ে যাবে, সাইটোক্রোম সি লিক আউট হয়ে যাবে। যখন আমার সাইটোক্রোম সিটা লিক আউট হয়ে যায়, সাইটোক্রোম সিটা কী করে, আমার অ্যাপোপ্টোসিস করায়, অ্যাপোপ্টোসিস। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম সিটা লিক আউট হওয়ার মাধ্যমে কী করাবে, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম সিটা লিক আউট হওয়ার মাধ্যমে আমাদের এখানে অ্যাপোপ্টোসিস করাবে। তাহলে আমরা যদি এখানে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ থেকে, মাইটোকন্ড্রিয়াতে 3টে ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। এক হলো আমাদের এখানে মাইটোকন্ড্রিয়াতে পোর ফর্মেশন হবে, যেটার কারণে এটিপি ফর্মেশন হবে না। 2 নাম্বার হলো এখানে অ্যাবনর্মাল অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে, যেটার কারণে আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে, যেটা সেল ডিস্ট্রাকশন করবে। আর লাস্ট হলো আমাদের এখানে সাইটোক্রোম
সিটা বের হয়ে যাবে, যেটা আমাদের অ্যাপোপ্টোসিস করবে। তাহলে এটা হলো আমাদের সেল ইনজুরির সেকেন্ড স্টেপ। এখন সেল ইনজুরির যদি আমরা লাস্ট যে স্টেপটা সেটা দেখি, সেল ইনজুরির লাস্ট স্টেপ হলো আমাদের যে ক্যালসিয়াম হোমিওস্টেসিস আছে, ক্যালসিয়াম হোমিওস্টেসিসটা আমাদের লস হয়ে যাবে। তাহলে লস অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিস। তো ক্যালসিয়াম হোমিওস্টেসিস লস হয়ে গেলে কি হয়? নর্মালি যদি আমাদের এটা একটা সেল হয়, আমাদের সেলের বাইরে অনেক বেশি ক্যালসিয়াম থাকে এবং সেলের ভিতরে ক্যালসিয়াম কম থাকে। সেলের ভিতরে যেতটুকু ক্যালসিয়াম থাকে সেটা আবার আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের মাইটোকন্ড্রিয়া এবং আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, অর্থাৎ আমাদের এখানে মাইটোকন্ড্রিয়ার কথা বললাম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুজনে এদের ভিতরে থাকে। ঠিক আছে? তাহলে আমরা বললাম যে আমাদের সেলের বাইরে ক্যালসিয়াম বেশি থাকে, সেলের ভিতরে ক্যালসিয়াম কম। সেলের ভিতরে যতটুকু ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটাও কী হলো, সেই ক্যালসিয়ামটাও আমাদের মাইটোকন্ড্রিয়া এবং হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে। তো এখন কোনো কারণে যদি আমার সেল ইনজুরি হয়, সেল ইনজুরি হলে কী ঘটবে? সেল ইনজুরি ঘটলে আমাদের এখানে যে ইভেন্টগুলো ঘটবে সেটা হলো আমাদের বাইরে যে ক্যালসিয়ামটা বেশি ছিল সেই ক্যালসিয়ামগুলো আমাদের সেলের ভিতরে চলে আসবে এবং আমাদের এখানে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে ক্যালসিয়াম ছিল সেই ক্যালসিয়ামগুলো এখন বের হয়ে এখানে চলে আসবে। তাহলে আমাদের যে সাইটোপ্লাজম অর্থাৎ ইন্টার যে সেলুলার সাইটোপ্লাজমে যে ক্যালসিয়াম লেভেলটা আছে, ইন্টারসেলুলার সাইটোপ্লাজমে ক্যালসিয়াম লেভেলটা অনেক বেড়ে যাবে। ইন্টারসেলুলার সাইটোপ্লাজমে ক্যালসিয়াম লেভেলটা অনেক বেড়ে যাবে এবং ক্যালসিয়ামটা গিয়ে আলটিমেটলি কী করবে? ক্যালসিয়ামটা গিয়ে এখানে আমার কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করে দিবে। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম গিয়ে কী করবে? আমাদের অ্যাক্টিভেট এনজাইম। এখন কী এনজাইমকে সে অ্যাক্টিভেট করতে পারে, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে টোটাল 4টা এনজাইমকে অ্যাক্টিভেট করবে, এটা আমরা আপি দিয়ে মনে রাখতে পারি। প্রথমে এতে যেটা, সেটা হলো এটিপিএস। এটিপিএসের কাজ কি? এটিপিএস হলো আমাদের এটিপিকে ডিক্রিজ করে ফেলবে। তারপরে নেক্সট যে পিতে হলো প্রোটিয়েজ। নাম থেকে বোঝা যাচ্ছে প্রোটিয়েজ কী করবে? প্রোটিয়েজ আমাদের প্রোটিনগুলোকে ধ্বংস করে ফেলবে। নেক্সট হলো ফসফোলাইফেজ। ফসফোলাইফেজের কাজ কি? ফসফোলাইফেজ আমাদের সেল মেমব্রেন এবং সেলের অন্যান্য জায়গায় যে ফসফোলিপিড আছে সেটাকে শেষ করে ফেলবে। আর লাস্ট যেটা, সেটা হলো এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াসের নামের মধ্যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ এটা কী করবে? এটা আমাদের ডিএনএ আরএনএর উপরে কাজ করে তাদেরকে ধ্বংস করবে। তাহলে আমরা এখান থেকে কী দেখলাম? আমরা এটিপিএস সম্পর্কে জানলাম, প্রোটিয়েজ, ফসফোলাইপেজ এবং এন্ডোনিউক্লিয়াস, এই 4টা এনজাইম সম্পর্কে জানলাম। তাহলে আমি যদি টোটাল জিনিসটাকে আবার একবার সামারি করি, তাহলে কী পড়ছিলাম আমরা আমাদের সেকেন্ড যে কোশ্চেন অর্থাৎ মেকানিজম অফ সেল ইনজুরি করছিলাম। মেকানিজম অফ সেল ইনজুরিতে টোটাল 4টা কারণে আমাদের সেল ইনজুরি ঘটে। 1 নাম্বার হলো আমাদের যদি ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়ার কারণে এটিপি ডিপ্লেশন হবে, এটিপি ডিপ্লেশনের কারণে হতে পারে। 2 নাম্বার হলো আমাদের মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের কারণে। 3 নাম্বার হলো গিয়ে ক্যালসিয়াম হোমিওস্টেসিসের কারণে। এগুলোর কারণ ক্যালসিয়াম হোমিওস্টেসিস নষ্ট হয়ে গেলে এক্ষেত্রে আমাদের সেল ইনজুরি হতে পারে। এর বাইরে 4 নাম্বারে আরও একটা কজ দেওয়া আছে বইতে, সেটা হলো এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস আছে, এদের মাধ্যমে আমাদের সেল ইনজুরি হতে পারে। তো এটা সম্পর্কে আমরা ডিটেলসে আরও পরে জানবো। তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেন অর্থাৎ মেকানিজম অফ সেল ইনজুরি, সেটাও আমাদের জন্য দেখা হয়ে গেল। তাহলে মেকানিজম অফ সেল ইনজুরিটা আমরা দেখে নিলাম। এখানে টোটাল 3টা প্রসেস। একটা হলো এটিপি ডিপ্লেশন হয়ে গেলে লাইক ইস্কেমিয়াতে। 2 নাম্বার হলো কোনো কারণে যদি আমার মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয় সেক্ষেত্রে হতে পারে। 3 নাম্বার হলো ক্যালসিয়াম হোমিওস্টেসিস লস হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের সেল ইনজুরি হতে পারে। আর 4 নাম্বার হলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের মাধ্যমে আমাদের সেল ইনজুরি হতে পারে। তাহলে এই জিনিসটা আমাদের শেষ। এখন আসি আমরা আমাদের নেক্সট যে কোশ্চেন, আমাদের যে ফ্রি রেডিক্যাল অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যারা আছে, ফ্রি রেডিক্যালের মাধ্যমে কীভাবে আমাদের সেল ইনজুরি হয় সে সম্পর্কে জানবো। তো এখানে আমরা টোটাল অনেকগুলো জিনিস দেখতে হবে। প্রথমে হলো এদের ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে, তারপরে এদের কী টাইপস আছে সেটা জানতে হবে, এরপরে এদের সোর্স কোথা থেকে আমরা পাই এটা জানবো। নেক্সট মেকানিজম অফ অ্যাকশন কীভাবে কাজ করে, এরপরে এদেরকে আমরা কীভাবে রিমুভ করতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এক এক করে জানবো। তাহলে আমরা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা যদি আসি আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তো ফ্রি রেডিক্যাল থেকে আমরা প্রথমে দেখি, আচ্ছা এই জিনিসটা আমরা ডিরেক্ট রবিন থেকেই দেখি। এটা আমাদের রবিনেই ভালোভাবে দেওয়া আছে, রবিনের 52 পেজে আছে এটা। আচ্ছা, এই যে এখানে আমাদের এটা ভালোভাবে দেওয়া আছে।
সো প্রথমে আগে যদি আমরা এখানে ডেফিনেশনটা দেখি, এখানে ডেফিনেশনটা কি, ফ্রি রেডিকেলের যে ডেফিনেশন, ফ্রি রেডিকেল আর দ্য কেমিক্যাল স্পেসিস দ্যাট হ্যাভ এ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য আউটার অরবিট। অর্থাৎ আউটার অরবিটে যদি একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফ্রি রেডিকেল। ওকে, তাহলে আমাদের ফ্রি রেডিকেলের ডেফিনেশনটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যদি এখানে দেখি, আমাদের পরবর্তী যে জিনিসটা জানতে হবে যে আমাদের এই ফ্রি রেডিকেলগুলো কীভাবে তৈরি হয়, জেনারেশন অফ ফ্রি রেডিকেল। তো ফ্রি রেডিকেল জেনারেশনের জন্য এখানে 6টা জিনিসের কথা বলা আছে। এক নম্বর হলো দ্য রিডাকশন অক্সিডেশন, অর্থাৎ রেডক্স বিক্রিয়া, যেটা আমাদের নর্মাল বডিতে, আমাদের বডিতে নর্মাল সারাক্ষণ কী ঘটে, মেটাবলিক বিভিন্ন প্রসেস ঘটে। এই মেটাবলিক প্রসেসগুলো যখন আমাদের বডিতে ঘটে তখন সেখানে রেডক্স বিক্রিয়া ঘটে এবং এই রেডক্স বিক্রিয়ার মাধ্যমে সামান্য পরিমাণ আমাদের ফ্রি রেডিকেল তৈরি হয় এবং এটা আবার বডি আমাদের নিউট্রালাইজ করে ফেলে। তাহলে এটা 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার হলো অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি। রেডিয়েন্ট এনার্জির মধ্যে কী হতে পারে, এই যে আমরা সূর্যের আলোতে গেলে আলট্রাভায়োলেট রশ্মি, এরপরে এক্সরে রশ্মি, এই জিনিসগুলো আমাদের কী করতে পারে, ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। নেক্সট হলো র্যাপিড বার্স্ট অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ডিউরিং ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন যখন হয়, ইনফ্লামেশনে আমাদের লিউকোসাইট থেকে অ্যাক্টিভেটেড লিউকোসাইট যেগুলো আছে আমাদের ডব্লিউবিসির, তারা কী করে আমাদের এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রোডাকশন করতে পারে। এরপরে নেক্সট যেটা 4 নাম্বার, সেটা হলো এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সোজেনাস কেমিক্যাল অর ড্রাগ। ওকে, ড্রাগের কারণে কী হতে পারে, আমাদের এই যে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে, অর্থাৎ এক্সোজেনাস কোনো কেমিক্যাল অথবা ড্রাগ থেকে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে। যেমন কার্বন টেট্রাক্লোরাইড, এটা কী করতে পারে, এটা আমাদের একটা ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। নেক্সট যদি আমরা বলি ট্রানজিশন মেটাল সাচ অ্যাজ আয়রন, কপার, এরা আমাদের কী করতে পারে, ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। এখানে যে রিয়েকশনের মাধ্যমে করে সেটাকে বলা হয় ফ্যান্টন রিয়েকশন। ফ্যান্টন রিয়েকশনটা কী জিনিস, সেটা আমরা একটু পরে আরও ডিটেলসে জানবো। আর এরপরে 6 নাম্বার যেটা, সেটা হলো এই যে নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড থেকে আমাদের পরবর্তীতে আমাদের এখান থেকে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে, যেমন পার অক্সিনাইট্রেট, এরপরে NO2 NO3 মাইনাস, এই জিনিসগুলো আমাদের তৈরি হতে পারে। তাহলে এখানে আমরা যদি বলি আমাদের জেনারেশন অফ ফ্রি রেডিকেল 6 ভাবে হতে পারে। এরপরে এখানে আমাদের আছে রিমুভাল অফ ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল আমরা কীভাবে রিমুভ করি, তো ফ্রি রেডিকেল রিমুভের এই যে জিনিসটা এবং ফ্রি রেডিকেলের প্যাথোলজিক্যাল এফেক্ট যেটা, এই জিনিসগুলো আমরা এখন গাইড থেকে দেখে নিব, কারণ এগুলো এখানে যেভাবে দেওয়া গাইডে আরও গোছানোভাবে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের ফ্রি রেডিকেল, এই যে আমরা প্রথমে শুরু করলে আমাদের এখানে ফ্রি রেডিকেলের যে ডেফিনেশনটা আমরা এইমাত্র দেখে আসলাম, যে ফ্রি রেডিকেল আর দ্য কেমিক্যাল স্পেসিস দ্যাট হ্যাভ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন অন দ্য আউটার অরবিট। এদের সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এখন একটা জিনিস আমাদের ওইখানে রবিনসে ছিল না, সেটা হলো টাইপস অফ ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল হতে পারে আমাদের অক্সিজেন ডেরাইভড হতে পারে, কার্বন ডেরাইভড হতে পারে, নাইট্রোজেন ডেরাইভড হতে পারে। অক্সিজেন ডেরাইভডের মধ্যে আমাদের কি আছে, অক্সিজেন ডেরাইভডের মধ্যে আমাদের সুপার অক্সাইড আয়ন আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এরপরে হাইড্রোক্সিল আয়ন আছে, 3টা সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্সিল আয়ন। কার্বন ডেরাইভডের মধ্যে CCl3- আছে, নাইট্রোজেনের মধ্যে পারঅক্সিনাইট্রেট আছে, তারপরে আছে না NO2- NO3-। তাহলে টাইপসটা আমাদের জন্য লাগবে। এখন হলো সোর্সেস, এটা আমরা মাত্র দেখে আসলাম। সোর্সেসের মধ্যে কী হতে পারে, আমরা পড়ে আসছি যে রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে হতে পারে ডিউরিং নর্মাল মেটাবলিক প্রসেস, এবং এগুলো আমার বডি আবার কী করে নিউট্রালাইজ করে ফেলে। এরপরে হতে পারে অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি, যেটা বললাম ইউবি লাইট, এক্সরে, এদের মাধ্যমে হতে পারে। যেমন ইউবি রেটা কী করে, আমাদের পানি যেটা পানিকে ভেঙে OH এবং H এই দুইটাতে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন এই দুইটাতে কনভার্ট করে। এরপরে র্যাপিড বার্স্ট অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কখন হয়, লিউকোসাইট, অ্যাক্টিভেটেড লিউকোসাইট দ্বারা ডিউরিং ইনফ্লামেশনের সময় হয়। তাহলে এটা আমরা দেখে নিলাম। এরপরে এনজাইমেটিক মেটাবলিজম এক্সোজেনাস কেমিক্যাল অর ড্রাগ, যেমন আমাদের কার্বন টেট্রাক্লোরাইড থেকে CCl3- এই জিনিসটা হতে পারে। এরপরে হতে পারে ট্রানজিশন মেটাল, যেমন আয়রন, কপার, এদের মাধ্যমে। যেমন ফ্যান্টন রিঅ্যাকশনটাতে কী হয়, আমার যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইডটাকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটা ভেঙে OH কনভার্ট হয়ে যায়, হাইড্রোক্সিল আয়নে কনভার্ট হয়ে যায়। তো এখন এই যে হাইড্রোক্সিল আয়নে কনভার্ট হয়েছে, এ সময় আমাদের আয়রন 2+টা আয়রন 3-তে কনভার্ট হয়। তো আয়রন 2 থেকে আয়রন 3 কনভার্ট হওয়ার এই জিনিসটা হলো ফ্যান্টন রিঅ্যাকশন, এবং এটা আমার H2O2 থেকে কী করতেছে, আরেকটা আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস অর্থাৎ OH তৈরি করতেছে। এরপর হলো নাইট্রিক অক্সাইডের মাধ্যমে। নাইট্রিক অক্সাইডটা কোথা থেকে তৈরি হয়, আমাদের এন্ডোথেলিয়াল তেল, ম্যাক্রোফেজ, এগুলো থেকে তৈরি হয়, এবং পরবর্তীতে এটা আমাদের কী করে, ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। কী ফ্রি রেডিকেল তৈরি করতে পারে, পারঅক্সিনাইট্রেট তৈরি করতে পারে, এছাড়া আমাদের NO2 NO3- এই জিনিসগুলো তৈরি করতে পারে। তাহলে এগুলো হলো আমাদের এখান থেকে যে সোর্সেস অফ ফ্রি রেডিকেলটা আমরা তাহলে দেখে নিলাম। এখানে 6টা জিনিস আছে, রিডাকশন, অক্সিডেশন, অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি, র্যাপিড বার্স্ট অফ লিউকোসাইট ডিউরিং ইনফ্লামেশন, এরপরে এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সোজেনাস কেমিক্যাল, ট্রানজিশন মেটাল, নাইট্রিক অক্সাইড, এটা আমাদের দেখা শেষ। এখন নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ইনজুরিজ কজড বাই ফ্রি রেডিকেল আমাদের কী ইনজুরি করতে পারে। তো এই যে প্যাথোলজিক্যাল এফেক্ট অফ ফ্রি রেডিকেল আমরা যদি দেখি, 1 নাম্বার হলো এটা লিপিড ফার অক্সিডেশন ইন দ্য মেমব্রেন। আমাদের যে
সেল মেমব্রেন আছে। সেল মেমব্রেন হলো আমাদের ফসফোলিপিড দ্বারা তৈরি। তো এই ফসফোলিপিডের কী করে, সেটা এখানে গিয়ে লিপিড পারঅক্সিডেশন করে দেয়। এবং কীভাবে করে, এটা মূলত আমাদের যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো আছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো ডাবল বন্ডগুলোকে অ্যাটাক করার মাধ্যমে আমাদের লিপিড পারঅক্সিডেশন করে। তাহলে 1 নাম্বারটা হলো লিপিড পারঅক্সিডেশন। 2 নাম্বার যদি আমরা দেখি, সেটা হলো অক্সিডেটিভ মডিফিকেশন অফ দ্য প্রোটিনগুলোর মডিফিকেশন করে ফেলতে পারে। কীভাবে মডিফিকেশন করতে পারে? 1 নাম্বার হলো আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডের যে সাইড চেনগুলো আছে, সাইড চেনগুলোকে সে আলাদাভাবে অক্সিডেশন করে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের প্রোটিনের মধ্যে সে ক্রস লিঙ্কিং করে, প্রোটিন ক্রস লিঙ্কিং করার মাধ্যমে করতে পারে। আর 3 নাম্বার হলো আমাদের প্রোটিনের যে ব্যাকবোন আছে, প্রোটিনের ব্যাকবোনটাকে সে অক্সিডেশন করতে পারে। তাহলে এখানে 3টে জিনিস সে করে। 1 নাম্বার হলো সাইড চেনকে অক্সিডেশন, 2 নাম্বার হলো ব্যাকবোন অক্সিডেশন, 3 নাম্বার হলো আমাদের যে প্রোটিন ক্রস লিঙ্কিং আছে সেটা করে। আর 3 নাম্বার হলো আমাদের এই জিনিসটা কী করতে পারে, আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসগুলো আমাদের ডিএনএতে সমস্যা করতে পারে, যেমন ডাবল স্ট্যান্ডকে ব্রেক করে সিঙ্গেল স্ট্যান্ড করে দিতে পারে, ডিএনএ স্ট্যান্ডগুলোর মাধ্যমে ক্রস লিঙ্কেজ করে দিতে পারে। তাহলে এগুলো হলো আমাদের প্যাথোলজিক্যাল ইফেক্ট। তাহলে আমরা যদি এই জিনিসটা দেখি যে ইনজুরিজ কজ বাই ফ্রি রেডিক্যাল, 1 নাম্বার হলো এখানে লিপিড পারঅক্সিডেশন অফ দ্য মেমব্রেন। অলরেডি আমরা বলে আসলাম যে আমাদের লিপিড পারঅক্সিডেশন কীভাবে করে, মেনলি আমাদের ডাবল বন্ড অফ দ্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে অ্যাটাক করার মাধ্যমে। এরপর অক্সিডেটিভ মডিফিকেশন অফ দ্য প্রোটিন, এর মধ্যে হলো সাইড চেন, ব্যাকবোন আর হলো গিয়ে প্রোটিন ক্রস লিঙ্কেজ করার মাধ্যমে করে। আর লেশন অফ দ্য ডিএনএ, এর মাধ্যমে আমরা ডিএনএ স্ট্যান্ডগুলোকে ভেঙে ফেলতে পারে অথবা ক্রস লিঙ্কেজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা ইনজুরিজ কজ বাই ফ্রি রেডিক্যাল দেখে নিলাম। এখন নেক্সট যদি আমরা দেখি, সেটা হলো রিমুভাল অফ ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালগুলোকে আমরা কীভাবে রিমুভ করতে পারি? তাহলে রিমুভাল অফ ফ্রি রেডিক্যাল যদি আমরা দেখতে চাই, সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে। আমরা যদি এক এক করে দেখি, যে ফ্রি রেডিক্যাল আর ইনহেরিটেডলি আনস্টেবল এবং এরা জেনারেলি ডিকে স্পন্টেনিয়াসলি, অর্থাৎ এরা স্পন্টেনিয়াসলি কী হয়ে যেতে পারে, রিমুভ হয়ে যেতে পারে। এটা হলো 1 নাম্বার, যে স্পন্টেনিয়াসলি রিমুভ হয়। যেমন আমার O2 মাইনাস যেটা আছে, বা আমাদের যে সুপার অক্সাইডটা আছে, সুপার অক্সাইডটা আমাদের একটা এনজাইম যেটাকে বলা হয় সুপার অক্সাইড ডিসমিউটেজ। সুপার অক্সাইড ডিসমিউটেজের মাধ্যমে সেটা অক্সিজেন এবং H2O2-তে কনভার্ট হয়ে আলটিমেটলি পানিতে কনভার্ট হয়ে যেতে পারে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যদি আমরা বলি, অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে আমরা জানি আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ACE, এরা কী করতে পারে, এরা আমাদের যে সুপার অক্সাইডগুলো আছে এবং আমাদের যে ফ্রি রেডিক্যালগুলো আছে, ফ্রি রেডিক্যালগুলোকে ধ্বংস করতে পারে। 3 নাম্বার হলো গিয়ে আয়রন এবং কপারের মাধ্যমে, আয়রন এবং কপার এই ধরনেরগুলো কী করে, এগুলো আমাদের ট্রান্সপোর্ট প্রোটিন, এই ট্রান্সপোর্ট প্রোটিনগুলোর মাধ্যমে এই জিনিসটা করতে পারে। এরপরে হলো আমাদের কিছু এনজাইমের মাধ্যমে, সেভারাল এনজাইম, এটা আমাদের কী করে, স্ক্যাভেঞ্জিং এফেক্ট বা স্ক্যাভেঞ্জারের মতো কাজ করে। এর মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হলো ক্যাটালেজ। আমরা জানি ক্যাটালেজ কী করে, ক্যাটালেজ আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে। এরপর 2 নাম্বার হলো সুপার অক্সাইড ডিসমিউটেজ। সুপার অক্সাইড ডিসমিউটেজ কী করে, অলরেডি আমরা বললাম, সেটা হলো আমাদের সুপার অক্সাইডটাকে সে পারঅক্সাইডে কনভার্ট করে। এরপরে নেক্সট আছে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। গ্লুটাথিয়ন পারঅক্সিডেজটা কী করে, সেটা আমাদের যে H2O2 আছে, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইডটাকে পানিতে কনভার্ট করে। তাহলে এই যে এনজাইমগুলোর কথা বলছি, এনজাইমগুলো যদি আমরা একটু আলাদাভাবে এখানে দেখার চেষ্টা করি, এনজাইমগুলোর কাজ কীভাবে, তাহলে আমাদের জন্য বিষয়টা আরেকটু ইজি হয়ে যাবে। তো আমরা প্রথমে কী বললাম, যে আমাদের এখানে কী আছে, আমাদের এখানে আছে সুপার অক্সাইড। এই সুপার অক্সাইডের উপরে কে কাজ করবে, সুপার অক্সাইডের উপরে সুপার অক্সাইড ডিসমিউটেজ কাজ করবে, করে সেটাকে কিসে কনভার্ট করে, সেটাকে কনভার্ট করে H2O2-তে। এখন আমাদের এই যে H2O2 আছে, H2O2 এখানে কয়েকটা জিনিস করতে পারে। 1 নাম্বার হলো H2O2-র উপরে আমার এখানে ক্যাটালেজ কাজ করতে পারে। আমরা জানি H2O2-র উপরে ক্যাটালেজ কাজ করলে পারঅক্সাইডটা ভেঙে পানি এবং অক্সিজেনে কনভার্ট হতে পারে। অথবা আমার যে H2O2 আছে, এটার উপরে আমার এখানে কাজ করতে পারে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ কাজ করার মাধ্যমে এখানে কী তৈরি করতে পারে, এখানে তৈরি করতে পারে আমাদের গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ কাজ করার মাধ্যমে। আচ্ছা, আমি এই জিনিসটা একটু মুছি, আমার এখানে একটু বলেছে। আমরা যদি এখানে বলি, আমাদের এখানে এই যে H2O2 আছে, এটার উপর আমার গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ কাজ করতে পারে। গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ কাজ করলে এটা কনভার্ট হয়ে যাবে আমাদের ওয়াটারে। আর এগুলো হলো আমার রিমুভাল। আর এখানে আরেকটা ব্যতিক্রম জিনিস করতে পারে, যে এখানে ফ্যান্টন রিয়াকশন ঘটে। আমরা একটু আগে পড়ে আসলাম ফ্যান্টন রিয়াকশন, যেটার মাধ্যমে আমার আয়রন 3+টা আয়রন 2+এ কনভার্ট হয়। আর এই ফ্যান্টন রিয়াকশন যখন ঘটে, তখন আমার H2O2 রিমুভাল নয়, সে আরেকটা খারাপ অক্সিজেন জিনিস তৈরি করে, সেটা হলো OH-, ঠিক আছে, হাইড্রোক্সিল আয়ন হিসেবে তৈরি করে। আমাদের যদি রিমুভালের কথা আসে, রিমুভালের কথা আসলে আমরা এগুলোর কথাই বলবো, সুপার অক্সাইড ডিসমিউটেজ, ক্যাটালেজ এবং গ্লুটাথিয়ন পারঅক্সাইড। আর এখানে ফ্যান্টন রিয়াকশনটা আমরা এখানে কোরিলেট করে ফেললাম। তাহলে এগুলো হলো আমাদের রিমুভাল করার যে প্রসেস, সেগুলো। তাহলে আমরা যদি এখন দেখি দ্য রিমুভাল অফ হাইড্রোজেন, এর মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হলো স্পন্টেনিয়াসলি ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। এরপরে হলো সেলুলার মেকানিজমের মধ্যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এরপরে বাইন্ডিং অ্যান্ড স্টোরেজ অফ ট্রান্সপোর্ট প্রোটিন, এর মধ্যে স্পেশালি আয়রন এবং কপারের কথা আমরা বলতে পারি। এরপরে এনজাইম আছে, এনজাইমের মধ্যে ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, এগুলোর কথা আমরা অলরেডি বলে ফেলছি। তাহলে এই হলো আমাদের এখানে টোটাল যে
ফ্রি রেডিকেল আছে, ফ্রি রেডিকেল সম্পর্কে কথাবার্তা। তো তাহলে ফ্রি রেডিকেল আমাদের একটা টপিক হলো, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কোশ্চেন প্রায় ফ্রি রেডিকেলের সবগুলো টপিক থেকেই এসে থাকে। তাহলে আমাদের ফ্রি রেডিকেলটা দেখা শেষ। তাহলে আমরা এখান থেকে ফ্রি রেডিকেল দেখে নিলাম। নেক্সট আমরা এখানে যে টপিকটা দেখবো আমাদের পরবর্তীতে, সেটা হলো নেক্রোসিস, এটার টাইপস অ্যান্ড নেক্রোসিসের যে মরফোলজিক্যাল চেঞ্জ আছে। তো আমরা যদি আমাদের ক্লাসের প্রথম দিকে খেয়াল করি, আমরা বলছি আমাদের সেল ডেথ দুই ধরনের, এর মধ্যে একটা হলো নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। তাহলে এখন আমরা এই জিনিসটা সম্পর্কে এক এক করে দেখব। তাহলে আমরা যদি শুরু করি, আমাদের এখানে নেক্রোসিসের ক্ষেত্রে আমাদের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। নেক্রোসিসের এই ডেফিনেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ডেফিনেশনটা দেখার আগে আমরা এখানে একটু পার্থক্য করে পড়ি। সেটা হলো আমাদের নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের একটা পার্থক্য আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই জিনিসটা আমরা যদি দেখি এখানে, পারফেক্ট, আমরা এখানেই দেখি। তো আমাদের এখানে অ্যাপোপ্টোসিস হতে পারে, একটা হলো সেল ডেথ অ্যাপোপ্টোসিস, আর একটা হলো নেক্রোসিস। তো দুইটার মধ্যে আসলে ডিফারেন্স করা যায় কীভাবে? অ্যাপোপ্টোসিস আমরা মনে রাখবো এটা সবসময় সিঙ্গেল সেল, মানে ম্যাক্সিমাম কেসে এটা সিঙ্গেল সেলে হয়, আর নেক্রোসিসটা আমাদের মাল্টিপল সেলে হয়। এটা হলো আমাদের একটা কথা। নেক্সট হলো অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে আমাদের সেলটা ছোট হয়ে যায়, অর্থাৎ সেল শ্রিঙ্কেজ ঘটে, আর নেক্রোসিসের ক্ষেত্রে আমাদের সেল সোয়েলিং ঘটে। এটা ওয়ান অফ দ্য মেজর পার্থক্য। আর এখানে যেহেতু সেল শ্রিঙ্কেজ ঘটছে, তাহলে আমাদের যে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনটা ইনটেক্ট থাকে, বাট নেক্রোসিসের ক্ষেত্রে যেহেতু ফুলে যাচ্ছে, ফুলতে এক সময় সেল মেমব্রেনটা কী হয়ে যায়, লিক হয়ে যায়। আর অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে আলটিমেটলি মারা যায় যেটা, অর্থাৎ সেল ডেথটা যেভাবে হয় সেটা হলো অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশনের মাধ্যমে। অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন করে। অ্যাপোপ্টোটিক বডি কি? অ্যাপোপ্টোটিক বডি হলো, এটা যদি আমার একটা সেল হয়, এই সেলটা ছোটো ছোটো এরকম অনেকগুলো অংশে তৈরি হয়, এগুলোকে বলা হয় অ্যাপোপ্টোটিক বডি। এবং এই অ্যাপোপ্টোটিক বডিগুলোকে আলটিমেটলি আমার এখানে ফ্যাগোসাইটোসিস হয়ে যায় আমাদের যে ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজের মাধ্যমে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম। কিন্তু আমাদের যে নেক্রোসিস আছে, এক্ষেত্রে আমরা বললাম আমাদের সেল মেমব্রেনটা লিক হয়ে যাবে। সেল মেমব্রেন যদি লিক হয়, তাহলে কী হবে, আমাদের এখানে সাইটোপ্লাজম যেগুলো আছে, সাইটোপ্লাজমগুলো লিক হয়ে বাইরে চলে আসবে, এবং আলটিমেটলি এখানে আমাদের কী হবে, ইনফ্লামেশনের সৃষ্টি হবে। ঠিক আছে, ইনফ্লামেশনের সৃষ্টি হবে। তাহলে এটা হলো আমাদের এখানে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিসের একটা ডিফারেন্স আমরা জেনে নিলাম। এখন আমরা যদি আরও জিনিসগুলো এক এক করে দেখার চেষ্টা করি, আমাদের এখানে ক্লাসিফিকেশন অফ নেক্রোসিস উইথ এক্সাম্পল। আগে আমরা নেক্রোসিসের ডেফিনেশনটা একটু দেখি। নেক্রোসিসের ডেফিনেশনে যেটা বলা হয়েছে, এটা হলো একটা প্যাথোলজিক্যাল প্রসেস। অবশ্যই এটা যেহেতু সেল ডেথ, এটা একটা প্যাথোলজিক্যাল প্রসেস। আর অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে আমরা জেনে রাখবো এটা হলো প্রোগ্রামড সেল ডেথ। ঠিক আছে, এটা হলো প্যাথোলজিক্যাল সেল ডেথ। এটা কখনোই সিভিয়ার ইঞ্জুরির ক্ষেত্রে, কারণ যদি মাইল্ড ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তো আমাদের সেল কী করবে, সেল এটাকে আবার অ্যাডাপ্টেশন করার চেষ্টা করবে। ক্যারেক্টারাইজ বাই ডিন্যাচারেশন অফ দ্য সেলুলার প্রোটিন, লিকেজ অফ দ্য সেলুলার কম্পোনেন্ট, এবং এটার কারণে লোকাল ইনফ্লামেশন হবে, এনজাইমেটিক ডাইজেশন হবে, আলটিমেটলি সেলটা মারা যাবে। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা কথা মাথায় রাখতে হবে, যে এখানে ডিন্যাচারেশন অফ দ্য সেলুলার প্রোটিন, আমাদের সেলুলার প্রোটিন যেগুলো আছে সেগুলো ডিনেচারেশন ঘটবে, লিকেজ অফ দ্য সেলুলার কন্টেন্ট লিকেজ ঘটবে, আলটিমেটলি এখানে লোকাল ইনফ্লামেশন হবে, এবং এনজাইমেটিক ডাইজেশন হবে। এই যে আমার সেল থেকে জিনিসগুলো বের হচ্ছে, লাইসোজাইম, এগুলো আমাদের এনজাইমেটিক ডাইজেশন করবে অফ দ্য লিথালি ইনজুর্ড সেল। তাহলে এটা হলো আমাদের নেক্রোসিসের ডেফিনেশন। এখন নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে, নেক্রোসিসের যে টাইপস আছে, ক্লাসিফিকেশন, এটা আমাদের জন্য পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথম যেটা, সেটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস কী জিনিস? কোয়াগুলেটিভ নেক্রোসিস আমরা মনে রাখবো, এটা সবসময় আমাদের কোথায় ঘটবে, কোয়াগুলেটিভ নেক্রোসিসটা আমাদের সলিড অর্গানগুলোতে ঘটবে, যেমন আমাদের কিডনি, হার্ট, এগুলোতে ঘটবে। বাট একটা এক্সেপশন আছে, এক্সেপশন হলো ব্রেনের ক্ষেত্রে ঘটবে না। ব্রেনেরটা কোথায় ঘটে আমরা একটু পরে দেখবো। যেমন আমাদের এখানে নেক্সট যেটা, সেটা হলো লিকুইফেক্টিভ নেক্রোসিস। লিকুইফেক্টিভ নেক্রোসিসটা কোথায় ঘটে, এটা হলো আমাদের ব্রেনে ঘটবে। ওকে, এই জিনিসটা আমরা দেখে নিলাম। নেক্সট আসো এখানে গ্যাংগ্রিনাস নেক্রোসিস, যেটা আমার গ্যাংগ্রিন ফর্মেশন করে। এগুলো নর্মালি কোথায় হয়, এগুলো হলো লিম্বে ঘটে। এরপরে কেসিয়াস নেক্রোসিসটা আমরা মেনলি গ্রানুলোমা ফর্মেশন ঘটে। গ্রানুলোমা সম্পর্কে আমরা আমাদের যে ইনফ্লামেশন চ্যাপ্টারটা আরও ডিটেলসে জানতে পারবো। এই গ্রানুলোমাতে ঘটে থাকে। আরেকটা হলো ফ্যাট নেক্রোসিস আমাদের যে ফ্যাটি অর্গানগুলো আছে সেগুলোতে ঘটে, লাইক ব্রেস্ট, তারপরে হলো ব্রেস্ট আছে, এরপরে প্যানক্রিয়াস, তারপরে ওমেন্টাম, এই জিনিসগুলোতে ঘটে। এরপরে ফিব্রিনয়েড নেক্রোসিসটা কোথায় ঘটে? ফিব্রিনয়েড নেক্রোসিসটা আমরা মেইনলি আমাদের ব্লাড ভেসেল যেগুলো আছে, ব্লাড ভেসেলে দেখতে পাই, এবং এটা আমাদের ভাস্কুলাইটিসে ঘটে থাকে, ভাস্কুলাইটিস। তাহলে নেক্রোসিসের যদি আমাদের ক্লাসিফিকেশন বলে, আমরা এখানে টোটাল 5টা ক্লাসিফিকেশন, টোটাল এখানে 6টা জিনিস বলবো। একটা হলো আমাদের এখানে কোয়াগুলেটিভ, আমাদের প্রথম যেটা সেটা হলো কোয়াগুলেটিভের পরে আমরা লিকুইফেক্টিভের কথা বলবো, দেন গ্যাংগ্রিনাস, কেসিয়াস, ফ্যাট, এবং লাস্টে হলো আমাদের যে ফিব্রিনাস নেক্রোসিস আছে। সো এই যে জিনিসগুলা, এগুলোর একটু আমরা যদি ছবি দেখি তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে। আমরা এগুলো একটু ছবি দেখার চেষ্টা করি।
ওকে, সো এখানে আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস। এই যে এরিয়াটা এটা আমাদের কোথায় করছে, এটা হলো আমাদের কিডনিতে করছে, এবং এই যে এরিয়াটুকু এটা হলো আমাদের সেই কোয়াগুলেটিভ নেক্রোসিসের এরিয়া, সলিড অর্গানে ঘটে। তাহলে এটা আমাদের দেখা শেষ। নেক্সট হলো এখানে আমরা ব্রেইনে আমরা বললাম আমাদের ব্রেইনে কোন ধরনের লিকুইফেক্টিভ নেক্রোসিস ঘটে, আর এই যে আমরা দেখতে পাচ্ছি এরিয়াটা হলো লিকুইফেক্টিভ নেক্রোসিস, যেটা জেলি লেগ। এরপরে যদি আমরা দেখি আমাদের কেসিয়াস নেক্রোসিস কোথায় ঘটে, আমরা বলছি যে আমাদের কেসিয়াস নেক্রোসিস আমাদের যে গ্রানুলোমা ফর্মেশন অর্থাৎ টিউবারকুলোসিস এসব জায়গায় ঘটে। এই যে এরিয়াটা এটা হলো কেসিয়াস নেক্রোসিস, এটা চিজ লেগে ফিয়ারেন্স দেয়। দেন হলো গিয়ে ফ্যাট নেক্রোসিস কোথায় ঘটে, ফ্যাটি অর্গান লাইক ব্রেস্ট, প্যানক্রিয়াস, ওমেন্টাম এসব জায়গায় আমাদের ফ্যাট নেক্রোসিস ঘটে। আর এই যে এটা আছে এটা হলো আমাদের ফিব্রিনয়েড নেক্রোসিস, এটা কোথায় ঘটে, এটা হলো আমাদের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের টিউনিকা মিডিয়াতে ঘটে। ঠিক আছে, ব্লাড ভেসেলের টিউনিকা মিডিয়াতে ঘটে। তাহলে এগুলো হলো আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের নেক্রোসিস যেগুলো আমরা দেখে নিলাম। নেক্সট যদি আমরা এখানে আসি, আমাদের পরবর্তীতে যেটা জানতে হবে সেটা হলো আমাদের মরফোলজিক্যাল চেঞ্জ ইন দ্য নেক্রোসিস। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে নেক্রোটিক সেলের ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কিছু মরফোলজিক্যাল চেঞ্জ পাবো এবং সাইটোপ্লাজমের কিছু মরফোলজিক্যাল চেঞ্জ পাবো। তো প্রথমে আমরা যদি নিউক্লিয়াস, এরপরে হলো সাইটোপ্লাজম। প্রথমে নিউক্লিয়াসের যদি বলি, নিউক্লিয়াসের 4টা জিনিস ঘটে, একটা হলো ক্যারিওলাইসিস, পিকনোসিস, আর একটা হলো ক্যারিওরেক্সিস। তো একটা করে আমরা দেখি। প্রথমে কি আমাদের যে পিকনোসিসটা যদি আমরা দেখি, পিকনোসিসে কী ঘটে, আমাদের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা সাইজে ছোটো হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় নিউক্লিয়াস শ্রিঙ্কেজ। ঠিক আছে, নিউক্লিয়াস শ্রিঙ্কেজ এবং ইনক্রিজ ব্যাসোপিলিয়া। ঠিক আছে, নিউক্লিয়াস শ্রিঙ্কেজ করবে এবং এখানে কী করবে, ব্যাসোপিলিয়াটা বেড়ে যাবে। কেন ব্যাসোপিলিয়া বেড়ে যাবে, কারণ আমাদের ক্রোমাটিন যেগুলো আছে, ক্রোমাটিনগুলো কনডেন্সড হয়ে যাবে। ক্রোমাটিনগুলো কনডেন্সড হয়ে গেলে এখানে আমাদের যে জিনিসটা আছে এটা ব্যাসোফিলিয়া বেড়ে যাবে, অর্থাৎ এটা আমাদের বেশি ব্লু পার্পল কালার নেওয়া শুরু করবে, ঠিক আছে। তাহলে এটা হলো পিকনোসিসের পর নেক্সট যেটা সেটা হলো ক্যারিওরেক্সিস। এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কী করবে, আমাদের এই যে নিউক্লিয়াসটা ছিল এটা এখন ভেঙে ছোটো হয়ে যাবে, এটাকে বলা হয় ক্যারিওরেক্সিসে তাহলে কী হয়, ক্যারিওরেক্সিস হলো আমাদের যে ফ্রেগমেন্টেশন অফ দ্য নিউক্লিয়াস। আর নেক্সট হলো যেটা সেটা হলো ক্যারিওলাইসিসের ক্ষেত্রে কী ঘটে, ক্যারিওলাইসিসের ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়ারটা ফেডিং হওয়া শুরু করে, অর্থাৎ এটা গায়েব হয়ে যেতে থাকে, এরকম আমরা দেখতে পাচ্ছি, এটা ফেডিং হয়ে যায়, অর্থাৎ ডিসলিউশন হয়ে যাবে। তাহলে ক্যারিওলাইসিস, পিকনোসিস, ক্যারিওরেক্সিস এই জিনিসগুলো আমরা দেখি না। এটা কোথায় ঘটে, এটা হলো আমাদের নিউক্লিয়াসে ঘটে। এখন আসো আমাদের সাইটোপ্লাজমের ক্ষেত্রে কিছু জিনিস আছে, এগুলো আমরা দেখে নিব। এক নম্বর হলো ইনক্রিজ ইওসিনোফিলিয়া, অর্থাৎ সাইটোপ্লাজমটা কেমন কালার নেওয়া শুরু করে, লাল কালার বা পিঙ্ক কালার নেওয়া শুরু করে। ঠিক আছে, ইনক্রিজ নিউক্লিয়াস কেন হয় এটা, কারণ আমাদের আরএনএ যেটা আছে, আরএনএ চলে যায় এবং আমাদের যে সাইটোপ্লাজমিক প্রোটিন আছে এগুলা ডিনেচার্ড হয়ে যায়, এজন্য আমার এটা পিঙ্ক কালার নেয়। এরপরে মোর গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। এরপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের বেকুলেশন দেখতে পাবো, বেকুলেশন অর্গানালি, অর্থাৎ এটা যদি একটা সেল অর্গানালিগুলো আমরা এরকম বেকুলেশন দেখতে পাবো। আর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা আমাদের যে ফসফোলিপিডগুলো আছে, ফসফোলিপিডগুলো আমাদের যে নেক্রোটিক সেল আছে, নেক্রোটিক সেলে এরা একটা জিনিস তৈরি করে যেটাকে বলা হয় মাইলিন ফিগার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফসফোলিপিড আমাদের এখানে কী তৈরি করে, ফসফোলিপিড আমাদের এখানে মাইলিন ফিগার ফর্মেশন করে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে এই হলো আমাদের এখান থেকে নেক্রোসিসের টুকটাক কথাবার্তা। এখন নেক্রোসিস সম্পর্কে আমাদের আর এখান থেকে আরও কিছু জিনিস জানতে হবে, যেমন এই যে নেক্রোসিসগুলো আছে এগুলো প্রত্যেকটার থেকে কিছু ডিসক্রিপশন আমাদেরকে ধরে। যেমন কোয়াগুলেটিভ নেক্রোসিস অলরেডি অনেক জিনিস আমরা দেখে ফেলছি। এখান থেকে আমাদেরকে নেক্সট যেটা জানতে হবে, এখানে আর্কিটেকচারটা ফিচার থাকে। আর্কিটেকচার ফিচার মানে কি, আমার যদি এটা একটা সেল হয়, একটা সেলের ক্ষেত্রে আমরা 3টে জিনিসকে মাথায় রাখি। একটা হলো সেল মেমব্রেন, 2 হলো সাইটোপ্লাজম, আর 3 হলো গিয়ে নিউক্লিয়াস। এরপর আছে সাইটোপ্লাজম আর হলো নিউক্লিয়াস। তো এই ক্ষেত্রে কী হয়, এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুইটা চলে যাবে, বাট সেলের বাইরের পার্ট যেটা অর্থাৎ সেল মেমব্রেনটা আমার ফিচার থাকে। এই জন্য বলা হয়েছে এখানে কী থাকে, আর্কিটেকচার ফিচার থাকে। এটা হলো সব ধরনের সলিড অর্গানে ঘটবে এক্সেপ্ট ব্রেইন। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জানি। নেক্সট যদি আমরা বলি আমাদের পরবর্তী যেটা সেটা হলো লিকুইফেক্টিভ নেক্রোসিস থেকে আমরা যেটা জেনে রাখবো, এখানে আমাদের যেটা ঘটবে লিকুইফেক্টিভ নেক্রোসিস। ওকে, লিকুইফেক্টিভ নেক্রোসিসের ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে, এখানে আমাদের যে সেলুলার আর্কিটেকচার আছে সেটা লস হয়ে যাবে, অর্থাৎ আমাদের সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, নিউক্লিয়াস সব কিছু কী হয়ে যাবে, লস হয়ে যাবে। আর এখানে কী ঘটবে, এখানে আমাদের ক্রিমি ইউলো একটা এরিয়া দেখা যাবে, যেখানে কী ঘটবে, যেখানে আমাদের মেইনলি পাস দেখা যাবে। ঠিক আছে, পাস দেখা যাবে। আমরা যদি এখানে আমাদের ছবিটা দেখি, এই যে ছবিটা আমাদের এই যে জায়গাটা, এখানে আমাদের
পাস বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই এরিয়াটার কথা বলা হয়েছে, তাহলে এটা আমরা দেখে নিলাম। এরপরে পরবর্তীতে আমরা যদি দেখি গ্যাংগ্রিনাস নেক্রোসিসের ক্ষেত্রে আমরা জানি যে গ্যাংগ্রিনাস নেক্রোসিস এটা আমাদের যে কোয়াগুলেটিভ নেক্রোসিস বা লিকুইফেক্টিভ নেক্রোসিস আছে সেটারই একটা আমাদের লিকুইফেক্টিভ বা আমাদের যে কোয়াগুলেটিভ নেক্রোসিস আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিসের একটা প্যাটার্ন হতে পারে যদি সেটা ড্রাই গ্যাংগ্রিন হয়। অর্থাৎ গ্যাংগ্রিন আমার দুই রকম, একটা হলো ড্রাই গ্যাংগ্রিন আর একটা হলো ওয়েট গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিনটা হলো মূলত আমাদের যে কোয়াগুলেটিভ নেক্রোসিস আছে সেটারই একটা টাইপ, আর ওয়েট গ্যাংগ্রিনটা হলো মূলত আমাদের লিকুইফেক্টিভ যে নেক্রোসিস আছে সেটার একটা টাইপ। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে রাখবো। এরপরে কেসিয়াস নেক্রোসিসটা আমরা যেটা বলতে পারি এটা হলো চিজ লাইক হোয়াইট এপিয়ারেন্স দেয়, যেটা দেখতে চিজের মতো লাগে, এবং এখানে আমরা কোথায় পাই, এটা হলো আমরা যে গ্রানুলোমা অফ টিউবারকুলোসিস অর্থাৎ যেখানে গ্রানুলোমা ফর্মেশন হয় সেক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে। আর পরবর্তীতে আমরা যেটা জানবো ফ্যাট নেক্রোসিসের ক্ষেত্রে আমরা এখানে যে রাখবো এটা ফ্যাটি অর্গানগুলোতে হয়, যেমন প্যানক্রিয়াস, ওমেন্টাম, ব্রেস্ট। আর এখানে কী হবে, ফ্যাট স্যাপোনিফিকেশন দেখতে পাই ক্যালসিয়ামের সাথে, এবং এটা একটা এপিয়ারেন্স দেয় যেটাকে বলা হয় চকি হোয়াইট এপিয়ারেন্স। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এরপরে আর যেটা জানবো ফিব্রিনয়েড নেক্রোসিসগুলো আমাদের কাকে ইনভলভ করে, ব্লাড ভেসেলকে ইনভলভ করে, এবং এটা আমরা ভাস্কুলাইটিসের ক্ষেত্রে দেখতে পাই। তো এখান থেকে যা বললাম এগুলো আমাদের যে নেক্রোসিস আছে নেক্রোসিসের জন্য মোর দেন এনাফ, এর বেশি কিছু আমাদের এখানে নেক্রোসিস থেকে জানতে হবে না। তাহলে আমরা যদি দেখি আমাদের নেক্সট 4 নম্বর যে কোশ্চেন, অর্থাৎ ফ্রি রেডিক্যাল শেষ, আমাদের নেক্রোসিসটা দেখে নিলাম। এখন আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো অ্যাপোপ্টোসিস, এটার কজেস অ্যান্ড মরফোলজি। তাহলে আমরা আমাদের নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাব, সেটা হলো অ্যাপোপ্টোসিস। এ হলো অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিস থেকে প্রথমে আমাদের ডেফিনেশনটা জানতে হবে, এটা কেমন টাইটলি রেগুলেটেড সুইসাইডাল প্রোগ্রাম, অর্থাৎ এটা একটা আমাদের রেগুলেটেড প্রোগ্রাম, এবং এটা হলো আমাদের সেল মেডিয়েটেড। এরপরে নেক্সট যেটা, এটাতে আমাদের কী হবে, আমাদের যে সেলটা আছে সেলটাতে কী ঘটে, সেলটা আমরা বললাম যে এখানে কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করবে, যে এনজাইমগুলোকে অ্যাক্টিভেট ইন্ট্রিনসিক এনজাইম, কোন এনজাইমকে অ্যাক্টিভেট করে, এখানে আমরা জেনে রাখবো আমাদের এটা ক্যাসপেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে। ক্যাসপেজ এনজাইম যেটা আলটিমেটলি কী করে, আমাদের যে ক্যাসপেজ এনজাইম অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে আমাদের সেলের ফ্যাগোসাইটোসিস ঘটে। আর এখান থেকে আমরা অলরেডি জেনে আসছি এখানে কোনো লিকেজ ঘটবে না, নো লিকেজ, আর এখানে নো ইনফ্লামেশন। এই দুইটা আমরা নেক্রোসিসের ক্ষেত্রে দেখে আসছিলাম যে নেক্রোসিসে লিকেজ ঘটে এবং ইনফ্লামেশন ঘটে, বাট এক্ষেত্রে কোনো লিকেজ ঘটবে না, ইনফ্লামেশন ঘটবে না। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখে নেব। তাহলে আমাদের ডেফিনেশনটা হলো অ্যাপোপ্টোসিস ইজ এ টাইপ অফ সেল ডেথ, যেটা হলো টাইটলি রেগুলেটেড সুইসাইডাল প্রোগ্রাম। এটাকে একটা সুইসাইডাল প্রোগ্রাম বলা হয়েছে, ইন হুইচ সেল ইজ ডিস্টেন্ট টু অ্যাক্টিভেট ইন্ট্রিনসিক এনজাইম, ক্যাসপেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে এবং ডিগ্রেড দ্য সেল জিনোমিক ডিএনএ অ্যান্ড নিউক্লিয়ার অ্যান্ড দ্য সাইটোপ্লাজমিক প্রোটিন। তাহলে এই ডেফিনেশনটা আমরা মুখস্থ করে নিতে হবে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন পরবর্তীতে আমরা যেটা জানবো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে কজেস অফ অ্যাপোপ্টোসিসের কজ আমাদেরকে জানতে হবে। তো অ্যাপোপ্টোসিসের কজ সম্পর্কে যদি আমরা জানতে চাই, অ্যাপোপ্টোসিসের এখানে কজ হলো দুই রকম হতে পারে, একটা হলো ফিজিওলজিক্যাল কজ আর একটা হলো প্যাথোলজিক্যাল কজ। তো এই জিনিসটা যদি আমরা ডিরেক্ট রবিন থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অ্যাপোপ্টোসিস, এই যে কজেস অফ অ্যাপোপ্টোসিস, আমাদের এখানে একটা টপিকে আছে কজেস অফ অ্যাপোপ্টোসিস। এখানে আমরা যদি প্রথমে দেখি আমাদের ফিজিওলজিক্যাল কিছু কজের কারণে হতে পারে। ফিজিওলজিক্যাল কী কজ, এক নাম্বার হলো সেটা হলো রিমুভাল অফ সুপার নিউমেরারি অফ দ্য সেল ডিউরিং ডেভেলপমেন্ট। এই জিনিসটা কি, এটা হলো আমরা যখন আমাদের ডেভেলপমেন্টের সময়, যেমন আমাদের হাতের ফর্মেশন, হ্যান্ডের যে ফর্মেশন, সেক্ষেত্রে ডিউরিং এমব্রায়োজেনেসিস হ্যান্ডের ফর্মেশনের ক্ষেত্রে এক্সট্রা যে সেলগুলো আছে সেগুলোকে আমাদের বডি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে রিমুভ করে দেয়, এর ফলে আমাদের আঙ্গুলগুলো এ ধরনের ফর্মেশন আসে। তাহলে এটা হলো রিমুভাল অফ সুপার নিউমেরারি সেল। নেক্সট হলো ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু হরমোন উইথড্রয়াল। আমাদের কিছু অর্গান আছে এগুলোতে একটা স্পেসিফিক সময় হরমোনের প্রভাব থাকে, যখন আমরা হরমোনটাকে উইথড্র করে দিই তখন ওই স্পেসিফিক টিস্যুগুলো থেকে আমাদের সেলগুলো চলে যাবে। যেমন মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে যতদিন আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরনের প্রভাব আছে ততদিন আমার কী থাকে, এখানে এন্ডোমেট্রিয়ামটা আমাদের থিকার হতে থাকে। বাট যখন আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন চলে যাবে মেনস্ট্রুয়াল সাইকেলে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কী হয়ে যায়, শেডিং হয়ে আলটিমেটলি মেনস্ট্রুয়াল সাইকেলে মেনস্ট্রুয়াল ব্লিডিং হিসাবে এটা বের হয়ে যাবে। এরপরে হলো আমাদের যে রিগ্রেশন অফ দ্য ল্যাকটেটিং ব্রেস্ট আফটার ওয়েনিং। মায়েরা যখন বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে দেয়, সেক্ষেত্রে যে ব্রেস্ট আছে ব্রেস্টটা কী হয়ে যাবে, ব্রেস্টটা রিগ্রেশন করবে। তাহলে এটা হলো এক নাম্বার ফিজিওলজিক্যাল, এটা হলো 2 নাম্বার ফিজিওলজিক্যাল। 3 নাম্বারটা যদি দেখি আমরা, সেল টার্ন ওভার ইন দ্য পলিফেরেটিক সেল পপুলেশন। যে আমাদের কিছু অর্গান আছে, যেমন আমরা যদি বলি আমাদের ইন্টেস্টাইনের যে লাইনিং এপিথেলিয়াম, ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়াম, এখানে আমাদের অনেক সেল। তো এই সেলগুলা প্রত্যেক মুহূর্তে কী হচ্ছে, আমাদের ডাইজেশনের সময় সেলগুলা ডিস্ট্রাকশন হচ্ছে। তো সেল যখন ডিস্ট্রাকশন হয় তখন ওল্ড সেলগুলোকে আমার বডি রিমুভ করে এবং নিউ সেলকে সে তখন এখানে নিয়ে আসে।
তাহলে ওল্ড সেলকে রিমুভ করে নিউ সেলকে আনার যে প্রক্রিয়া, সেক্ষেত্রে আমাদের অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ওল্ড সেলগুলো রিমুভ হয়ে যায়। তাহলে এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো এলিমিনেশন অফ দ্য পটেনশিয়ালি হার্মফুল সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। আমরা জানি আমাদের যে বডিতে আমরা টলারেন্স আমরা পড়ে আসছি। টলারেন্সের ক্ষেত্রে আমরা কী করি, আমাদের যে সেলগুলো আমাদের বডির নিজের সেলকে মেরে ফেলার চেষ্টা করে, সেগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এরপরে 5 নাম্বার যদি দেখি আমরা, ডেথ অফ দ্য হোস্ট সেল হ্যাভ বিন সার্ভ দেয়ার ইউজফুল পারপাস। যেমন আমার আরবিসির বয়সকাল কয়দিন, 120 দিন। 120 দিন হয়ে গেলে আরবিসি তার কী করে, তার যে কাজ আছে সেটা শেষ, তখন সে কী করবে, সে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে চলে যাবে। এরপরে যেমন এখানে লিম্ফোসাইটের কথা বলতে পারি। লিম্ফোসাইটগুলো কী করে, ইমিউন সিস্টেম যখন আমার কাজ করা শেষ, অর্থাৎ ইনফ্লামেটরি রেসপন্স বা ইমিউন সিস্টেমের কোনো কাজ শেষ, সেক্ষেত্রে আমাদের লিম্ফোসাইটগুলো তারপরে মারা যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 5টা ফিজিওলজিক্যাল কজ আছে। এখন আসো আমরা পরবর্তীতে যেটা জানবো, আমাদের প্যাথোলজিক্যাল কী কজ। প্যাথোলজিক্যাল কজ হলো 1 নম্বরে আমাদের ডিএনএ ড্যামেজ। কোনো কারণে আমার একটা ডিএনএ ড্যামেজ হয়ে গেলো, সেটা রেডিয়েশনের কারণ হতে পারে, সাইটোটক্সিকের ড্রাগের কারণ হতে পারে। এক্ষেত্রে আমি কী করতে পারবো না, আমার এই সেলটাকে ধরে রাখলে সেখান থেকে পরবর্তীতে মিউটেশনের মাধ্যমে এটা আমার বডিতে বিভিন্ন ধরনের সমস্যা ঘটবে, আমাদের টিউমার বা আমাদের নিউপ্লাজম সৃষ্টি করতে পারে। ওই ক্ষেত্রে আমরা কী করি, ড্যামেজ যে ডিএনএ আছে সেটাকে আমরা আমাদের বডি থেকে রিমুভ করে দিই। এরপরে অ্যাকুমুলেশন অফ দ্য মিসফোল্ডেড প্রোটিন। আমাদের প্রোটিনগুলো যদি সঠিকভাবে অ্যাকুমুলেশন না হয়, সেগুলো গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জমা হতে থাকে। এটাকে একসময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রেস দেখা যায়, এবং এই স্ট্রেসের কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তখন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে এই মিসফোল্ডেড প্রোটিনগুলোকে রিমুভ করে দেয়। এছাড়া হলো সার্টেন ইনফেকশন, আমার বডিতে কিছু ইনফেকশন হলে সেক্ষেত্রে আমাদের অ্যাপোপ্টোসিস হতে পারে। তো ইনফেকশনগুলো মেইনলি হলো ভাইরাল ইনফেকশন। কী হতে পারে, এখানে ভাইরাল হেপাটাইটিস হতে পারে, এরপরে অ্যাডিনোভাইরাস, এইচআইভি, এগুলোর কারণ হতে পারে। তাহলে এটা হলো আরেকটা কজ। তাহলে একটা কজ দেখলাম আমরা, 2টা কজ, এটা হলো আমাদের 3 নাম্বার কজ। নেক্সট যদি আমরা আসি আমাদের পরবর্তীতে যেটা, সেটা হলো অ্যাপোপ্টোসিস মে অলসো কন্ট্রিবিউট প্যাথোলজিক্যাল অ্যাট্রফি ইন প্যারেনকাইমাল অর্গান আফটার ডাক্ট অবস্ট্রাকশন। এটা হলো 4 নাম্বার। ধরা যাক এটা হলো আমাদের প্যানক্রিয়াস থেকে যে ডাক্টটা বের হয়ে গেছে, এই ডাক্টটা আমার ডিউডেনামে যাওয়ার কথা। এখন কোনো কারণে এখানে স্টোন ফর্মেশন হওয়ার কারণে কী হলো, স্টোন ফর্মেশন হওয়ার কারণে আমার ডাক্টটা এখানে বন্ধ হয়ে গেছে। তো এই যে ডাক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আমার পরবর্তীতে বিভিন্ন ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো ওই ক্ষেত্রে আমার বডি কী করে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডাক্টটাকে সে আস্তে আস্তে মেরে ফেলার চেষ্টা করে। তাহলে এটাই হলো আমাদের অ্যাপোপ্টোসিস মে বি কন্ট্রিবিউট টু প্যাথোলজিক্যাল অ্যাট্রফি ইন প্যারেনকাইমাল অর্গান ডিউ টু ডাক্ট অবস্ট্রাকশন। তাহলে এই হলো আমাদের এখানে টোটাল যে কজগুলো। তাহলে এখানে আমাদের একটা কোশ্চেন অ্যাপোপ্টোসিস থেকে খুব কমনলি আসে, কজেস অফ অ্যাপোপ্টোসিস। ফিজিওলজিক্যাল কজ আছে, প্যাথোলজিক্যাল কজ আছে। ফিজিওলজিক্যাল কজগুলো আমরা অলরেডি দেখছি, রিমুভাল অফ দ্য সুপার নিউমেরি সেল, ইনোভুলেশন অফ দ্য হরমোন ডিপেন্ডেন্ট অর্গান, তারপর সেল টার্ন ওভার মেনটেন করার জন্য, এলিমিনেশন অফ দ্য পটেনশিয়াল সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট, ডেথ অফ দ্য হোস্ট সেল যেটা তার ইউজফুল পারপাস সার্ভ করে ফেলছে। আর প্যাথোলজিক্যাল হলো ডিএনএ ড্যামেজের ক্ষেত্রে অ্যাকুমুলেশন অফ দ্য মিসফোল্ডেড প্রোটিন, এরপরে সেল ডেথ ইন দ্য সার্টেন ইনফেকশন, প্যাথোলজিক্যাল অ্যাট্রফি ইন দ্য প্যারেনকাইমাল অর্গান আফটার ডাক্ট অবস্ট্রাকশন। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে দেখা হয়ে গেল। তাহলে এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। নেক্সট এখন যদি আমরা দেখি আমাদের আর এখান থেকে যে জিনিসটা করতে হবে অ্যাপোপ্টোসিস থেকে, সেটা হলো মরফোলজিক্যাল ফিচার অফ অ্যাপোপ্টোসিস। আমরা একটু আগে আমাদের নেক্রোসিসের মরফোলজিক্যাল ফিচার দেখছিলাম, সেখানে আমাদের কিছু সাইটোপ্লাজমের ফিচার ছিল, কিছু নিউক্লিয়াসের ফিচার ছিল। এখন আমরা অ্যাপোপ্টোসিসটা দেখবো। 1 নাম্বার হলো সেল শ্রিঙ্কেজ। অলরেডি আমরা বলছি আমাদের অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে সেল সাইজে কী হয়ে যায়, ছোটো হয়ে যায়। এরপরে 2 নাম্বার হলো এখানে কী করবে, ক্রোমাটিন কনডেনসেশন। আমাদের যে ক্রোমাটিন আছে এটা কনডেনসেশন হয়ে যাবে, আমরা মনে রাখবো এটা মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। এরপরে ফরমেশন অফ দ্য সাইটোপ্লাজমিক বেল এবং অ্যাপোপ্টোটিক বডি। এটা আমি অলরেডি বলছি যে আমাদের সেলগুলো অ্যাপোপ্টোসিসে মারা যাওয়ার আগে এরকম অ্যাপোপ্টোটিক বডি তৈরি করে, যেগুলো আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস হয়ে যায়। আর নেক্সট যেটা ফ্যাগোসাইটোসিস অফ দ্য অ্যাপোপ্টোটিক বডি, সেলুলার ডেভিটিস বাই দ্য ম্যাক্রোফেজ। তাহলে এগুলো হলো আমাদের এখান থেকে মরফোলজিক্যাল ফিচার অফ অ্যাপোপ্টোসিস। তাহলে মরফোলজিক্যাল ফিচার অফ অ্যাপোপ্টোসিস, মরফোলজিক্যাল ফিচার অফ নেক্রোসিস, এছাড়া আমাদের ওইখানে আচ্ছা এই দুইটা জিনিসই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস সম্পর্কে যা যা পড়া আছে এই জিনিসটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের পরবর্তী যে কোশ্চেন অ্যাপোপ্টোসিস অ্যান্ড নেক্রোসিস, এটা শেষ। এখন আমরা নেক্সট যেটাতে চলে যাবো সেটা হলো ডিফারেন্স বিটুইন অ্যাপোপ্টোসিস নেক্রোসিস। অনেকবার আমাদের পরীক্ষাতে আসছে এই কোশ্চেনটা, এখন আমরা দেখে ফেলবো। সো আমরা যদি দেখি আমাদের এই যে কোশ্চেন নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের যে ডিফারেন্স, সেটা আমরা এখন এক এক করে দেখার চেষ্টা করি। তো প্রথমে এখানে একটা ডেফিনেশনটা দেওয়া আছে, ডেফিনেশনটা আমরা অলরেডি বলে ফেলছি, তাহলে এটা আমরা দেখে নিব। এরপরে নেক্সট হলো এটার যদি ইটিওলজি বা কজ, মেনলি নেক্রোসিসটা কখন ঘটে, নেক্রোসিসটা হলো লিথাল কেজে। আর এটার ক্ষেত্রে আমাদের অ্যাপোপ্টোসিসটা কেমন, অ্যাপোপ্টোসিসটা হলো প্রোগ্রাম। এরপরে হলো সেলুলার ইনভলভমেন্ট। আমরা বলে আসছি আমাদের অ্যাপোপ্টোসিসে একটা সিঙ্গেল সেল ম্যাক্সিমাম ক্ষেত্রে এফেক্টেড থাকে, আর নেক্রোসিসের ক্ষেত্রে অনেকগুলো সেল এফেক্টেড থাকে। সেল সাইজ আমরা বললাম অ্যাপোপ্টোসিসের সেল ছোটো হয়ে যায়, সেল শ্রিঙ্কেজ, আর নেক্রোসিসের সেল কী হবে, সোয়েলিং হবে। এরপরে প্লাজমা মেমব্রেন, অ্যাপোপ্টোসিসের সেল ডিসরাপশন ঘটবে, আর এখানে ইনট্যাক্ট থাকবে। নিউক্লিয়াসের কন্ডিশন যদি দেখি, এখানে পিকনোসিস, ক্যারিওলাইসিস এগুলো হয়। আর এখানে কী হয়, এখানে আমাদের অ্যাপোপ্টোটিক বডির ভিতরে ছোটো ছোটো ফ্রেগমেন্টে এই জিনিসগুলো চলে যায়। সেলুলার কন্টেন্ট, এখানে সেলুলার কন্টেন্টগুলো লিকেজ হয়ে যাবে এবং এনজাইমেটিক ডাইজেশন করবে। আর এখানে ইনট্যাক্ট থাকে এবং অ্যাপোপ্টোটিক বডির ভিতরে থাকে।
অ্যাডজাসেন্ট ইনফ্লামেশন, যেহেতু এখানে লিকেজ ঘটে তাই এখানে ইনফ্লামেশন ঘটে, আর এখানে লিকেজ ঘটে না তাই ইনফ্লামেশন ঘটে না। এরপরে নেক্সট হলো এটা হলো প্যাথোলজিক, এটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক হতে পারে। আর ডিএনএ ফ্রেগমেন্টেশন, এখানে ডিএনএটা হ্যাপ্লয়েড ফ্রেগমেন্টেশন ঘটে, আর এখানে অ্যাপোপ্টোটিক বডির ভিতরে রেগুলেটেড ফ্রেগমেন্টেশন ঘটে। তাহলে এই যে জিনিসটা অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিসের পার্থক্যটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের এই জিনিসটাও শেষ। এখন আর আমাদের তিনটে জিনিস বাকি আছে, একটা হলো গিয়ে সেলুলার অ্যাডাপ্টেশন, এটা, এরপরে ফ্যাটি লিভার, আর হলো প্যাথোলজিক ক্যালসিফিকেশন। তাহলে একটা একটা করে আমরা এগুলো দেখার চেষ্টা করি। সো আমরা যদি আসি আমাদের চ্যাপ্টার 2, এখানে আমাদের প্রথমে জানতে হবে সেটা হলো ডেফিনেশন, সেলুলার অ্যাডাপ্টেশনের ডেফিনেশন। তো সেলুলার অ্যাডাপ্টেশনের ডেফিনেশন যেটা, অ্যাডাপ্টেশন আর ইরিভার্সিবলি চেঞ্জেস ইন সাইজ, নাম্বার, ফেনোটাইপ। কয়েকটা কথা, সাইজ, নাম্বার, ফেনোটাইপ এবং হলো মেটাবলিক অ্যাক্টিভিটি, আর হলো গিয়ে যেটার কারণে অর ফাংশন অফ দ্য সেল আছে। যদি সাইজে বাড়ে সেটাকে আমরা বলি হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, যদি নাম্বারে বাড়ে হাইপারপ্লাসিয়া। ফেনোটাইপিক চেঞ্জ যদি আসে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাট্রফি, তারপরে আমাদের যে অ্যাট্রফি আছে এবং আমাদের আরও একটা আছে সেটা হলো অ্যাট্রফি এবং মেটাপ্লাসিয়া, এই জিনিসগুলো আমরা বলতে পারি। তো এগুলো আমরা এক এক করে দেখবো, ডেফিনেশনটা আমরা এখান থেকে জেনে নিব। এরপরে পরবর্তীতে সেটা হলো টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশন। সেলুলার অ্যাডাপ্টেশনের টাইপসের মধ্যে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। হাইপারট্রফি মানে কি? হাইপারট্রফি মানে এখানে সেলের সাইজে চেঞ্জ আসবে, হাইপারপ্লাসিয়া নাম্বার বেড়ে যাবে, অ্যাট্রফি আমাদের এখানে ডিক্রিজ ইন সাইজ কমে যাবে। কেন কমে যাবে? মেটাবলিক অ্যাক্টিভিটি রিডিউস হওয়ার কারণে। আর মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে কী হবে? ফেনোটাইপিক চেঞ্জ আসবে। তাহলে এটা আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আসো এখানে আমরা যেটা জানবো সেটা হলো হাইপারট্রফি। প্রত্যেকটা থেকে হাইপারট্রফি মানে কি? হাইপারট্রফি মানে হলো ইনক্রিজ অফ দ্য সাইজ। এখন হলো আমাদের যেটা জানতে হবে সেটা হলো এদের উদাহরণ। তো এখানে আছে একটা জিনিস আমরা এখানে আরও এক্সট্রা জেনে আচ্ছা, আমরা জানি যে এখানে কোন কোন সাইজ কোথায় ঘটে। মনে রাখবো হাইপারট্রফি অর্থাৎ সেলের সাইজ ইনক্রিজ সেটা হবে নন ডিভাইডিং সেলগুলোতে। নন ডিভাইডিং সেল কি আছে? আমাদের কার্ডিয়াক মাসল এবং স্কেলেটাল মাসল। এখানে এখন হলো আমাদের টাইপসের মধ্যে আমরা জেনে রাখবো সব কিছুতে আমাদের ফিজিওলজিক্যাল আছে, এরপরে আছে আমাদের প্যাথোলজিক্যাল। প্রথমে আমরা যদি ফিজিওলজিক্যাল বলি, দুইটা উদাহরণ মনে রাখবো, দুই তিনটে উদাহরণ যে কয়টা পারি মনে রাখবো। এক নম্বর হলো যারা বডি বিল্ডিং করে তাদের ক্ষেত্রে মাসেলের হাইপারট্রফি দেখতে পাই, প্রেগনেন্সিতে ইউটেরাসের হাইপারট্রফি দেখতে পাই, ল্যাকটেশনের সময় ব্রেস্টের হাইপারট্রফি দেখতে পাই। এই তিনটে জিনিস। এখন আসো নেক্সট হলো প্যাথোলজিক্যালের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের যেটা হতে পারে যে আমাদের যে কার্ডিয়াক মাসেল আছে, আমাদের যখন হাইপার টেনশন হয়, হাইপার টেনশনে ওয়ার্কলোড বেড়ে গেলে আমাদের কার্ডিয়াক মাসেলগুলো সাইজে বড় হয়ে যায়। ধর কার্ডিয়াক মাসেল যদি এতটুকু থাকে তখন সেটা সাইজে বড় হয়ে এতটুকু হয়ে যায়। এটা হলো ওয়ার্কলোড বৃদ্ধির কারণে। তাহলে এটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা যদি আমাদের নেক্সট যেটাতে আসবো সেটা হলো হাইপারপ্লাসিয়া। ওকে, হাইপারপ্লাসিয়া মানে কি? হাইপারপ্লাসিয়া মানে এখানে আমাদের সেলের নাম্বার বেড়ে যাবে। এটা একটা সেল, এখান থেকে অনেকগুলো সেল হয়ে গেলে হাইপারপ্লাসিয়া। এরপরে হলো হাইপারপ্লাসিয়ার পর থেকে আমরা যেটা জানতে পারি হাইপারপ্লাসিয়া আমাদের কোন ধরনের সেলে ঘটে। এটা মেনলি আমাদের সাইট হলো এন্ডোমেট্রিয়াম, ব্রেস্ট, প্রোস্টেট, এইসব জায়গায় ঘটে। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া কোথায় দেখি? ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হলো আমাদের ফিমেল ব্রেস্টের ক্ষেত্রে দেখতে পারি, যে সেটা হলো কোথায়? পিউবার্টি অ্যান্ড প্রেগনেন্সি, নট ল্যাকটেশন। ঠিক আছে, পিউবার্টি এবং প্রেগনেন্সি, আর হলো প্রেগনেন্ট ইউটেরাস, এখানেও কমন। এরপরে হলো আমাদের কি? পার্শিয়াল ইউনিল্যাটারাল নেপ্রেক্টমি, অর্থাৎ ধরা যাক কারো একটা কিডনি কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তো কিডনিটা আমরা রিমুভ করে ফেলছি। এখন তার বডিতে আছে একটা কিডনি। এখন যে একটা কিডনি আছে, ওই একটা কিডনিতে যে ন্যাপ্রন আছে, ন্যাপ্রনগুলোর সাইজ তখন কী হয়ে যায়? সাইজের সংখ্যা বেড়ে যায়, ন্যাপ্রনের সংখ্যা বেড়ে যায়। এটাই হলো আমাদের এখানে ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়ার উদাহরণ। প্যাথোলজিক্যালের মধ্যে আমরা একটা খুব কমন, সেটা হলো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এটা আমরা বলতে পারি স্কিন ওয়ার্ডস আছে আরেকটা। এরপর হলো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। তিনটে উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে তিনটেই পারতে হবে। তাহলে আমরা এখানে হাইপারপ্লাসিয়াও দেখে নিলাম। এরপরে আমাদের এখানে একটা কোশ্চেন খুব কমনলি আসে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হাইপারপ্লাসিয়া থেকে আমরা জানি এটা হলো ফার্টাইল সয়েল ফর ক্যান্সার প্রলিফারেশন। ক্যান্সারের জন্য এটা একটা ফার্টাইল সয়েল হিসেবে কাজ করে। তাহলে এটা আমাদের দেখা শেষ। এরপরে আমরা এখানে নেক্সট যেটা জানবো সেটা হলো অ্যাট্রফি মানে কি? অ্যাট্রফি হলো আমার এটা যদি নর্মাল সেল ছিল, সেলটা এখন সাইজে কী হয়ে গেছে? ছোটো হয়ে গেছে। এটাকে আমরা কী বলি? অ্যাট্রফি বলি। তাহলে সেল সাইজ ছোটো হয়ে যায় এবং সেলের নাম্বারও কমে যায়, এটাকে আমরা অ্যাট্রফি হিসেবে জেনে থাকি। তো অ্যাট্রফির জন্য আমাদের এখানে যেটা জানতে হবে, অ্যাট্রফির জন্য এখানে ফিজিওলজিক্যাল অ্যাট্রফি হতে পারে, প্যাথোলজিক্যাল অ্যাট্রফি হতে পারে। ফিজিওলজিক্যাল অ্যাট্রফির ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের ফিজিওলজিক্যাল অ্যাট্রফি কী? আমরা জানি আমাদের থাইরোগ্লোসাল ডাক্ট ছিল ছোটোবেলায়, নটোকট ছিল, এগুলো কী হয়ে গেছে? অ্যাট্রফিড হয়ে গেছে। এগুলো হলো ফিজিওলজিক্যাল। এরপরে
ইউটেরাস কী হয়ে যায়, আমাদের পার্চুরেশনের পরে ইউটেরাস সাইজে ছোটো হয়ে যায়, এটাকে বলা হচ্ছে, এবং ইউটেরাসের সেলগুলোও কমে যায়, এটা হলো আমাদের অ্যাট্রোফির উদাহরণ। প্যাথোলজিক্যালের ক্ষেত্রে আমরা লোকালাইজ কিছু আছে, জেনারেলাইজ কিছু আছে। প্যাথোলজিক্যাল যেমন ডিনার্ভেশন হতে পারে, ডিজিজ হতে পারে, প্রেশার হতে পারে, ডিউটিস্টারভেশন হতে পারে, স্যানেল অ্যাট্রোফি হতে পারে। এই যে এখানে কজগুলো বললাম, এই জিনিসগুলো বললাম, এগুলোই আবার আমাদের অ্যাট্রোফির কজেস। তাহলে আমরা নেক্সট এখন যে কোশ্চেনটা দেখবো সেটা হলো কমন কজেস অফ অ্যাট্রোফি। এর মধ্যে 1 নম্বর হলো ডিক্রিজ ওয়ার্কলোড বা ডিজিউজ অ্যাট্রোফি। এটা যদি সহজ একটা উদাহরণ দিই, কারো যদি হাত পা ভেঙে থাকে তখন আমরা জানি হাত পায়ে কী করা হয়, কাস্ট করা হয়। এখন এই যে কাস্ট করা হয়েছে, এই কাস্টটা কী হবে, কাস্টটা যখন রিমুভ করলে দেখা যায় তার হাতটা নর্মাল যে যতটুকু ধরা যাক মোটা ছিল, এখন হাতটা অনেক চিকন হয়ে গেছে। এটাই হলো গিয়ে আমাদের ডিজিউজ অ্যাট্রোফি। নেক্সট হলো লস অফ ইনারভেশন, ডিনারভেশন অ্যাট্রোফি। আমরা জেনে রাখবো আমাদের যে স্কেলেটাল মাসেল আছে, স্কেলেটাল মাসেলের ফাংশন অনেকটাই, আমাদের স্কেলেটাল মাসেলের ফাংশন আমার কার উপর নির্ভর করে, নার্ভের উপর নির্ভর করে। কারণ কোনো কারণে আমি কী করে দিলাম, তার অর্গানটাতে ডিনারভেশন করে দিলাম। ডিনারভেশন করে দিলে কী হবে, আমার ওই যে মাসেলটা আছে, মাসেলটা কী হয়ে যাবে, অ্যাট্রোফি হয়ে যাবে। তাহলে এটা বলা হলো যে অ্যাট্রোফি অফ দ্য মাসেল ফাইবার। এরপরে ডিমিনিশড ব্লাড সাপ্লাই, কোনো কারণে ব্লাড সাপ্লাই যদি কমে যায়, যেমন কোথায় হতে পারে, যদি আমাদের ব্রেইনে ইস্কেমিয়া হলো অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস হলে আমাদের ব্রেইনে ব্লাড সাপ্লাই কমে যাবে, এবং ব্রেইনে ব্লাড সাপ্লাই কমে গেলে তখন আমাদের ব্রেইনটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। এটাকে বলা হয় স্যানাইল অ্যাট্রোফি। স্যানাইল অ্যাট্রোফি শুধু ব্রেইনে হয় না, ব্রেইন ছাড়াও এটা আমাদের হার্টে হতে পারে, তখন আমার মায়োকার্ডিয়ামটাও কী হয়ে যেতে পারে, ছোটো হয়ে যেতে পারে। এরপরে হলো ইনএডিকুয়েট নিউট্রিশনের অভাবে, যেমন কোয়াশিওরকর, ম্যারাসমাস এগুলোতে, এছাড়া ক্যাকেক্সিয়াতে, কোয়াশিওরকর না মেনলি ম্যারাসমাসে আমরা দেখি, আর হলো গিয়ে ক্যাকেক্সিয়া, ক্যান্সারের ক্ষেত্রে ক্যাকেক্সিয়াতে আমরা দেখতে পাই। এরপরে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন চলে গেলে, যেমন কোথায় আমরা বলতে পারি যে ম্যানোফোজের পর ইস্ট্রোজেন যে স্টিমুলেশন আছে সেটা চলে গেলে আমাদের যে এন্ডোমেট্রিয়ামটা আছে, এন্ডোমেট্রিয়াম এবং ব্রেস্ট, এই জায়গাগুলোতে কী হবে, এই জায়গাগুলোতে অ্যাট্রোফি দেখা দিবে। এছাড়া প্রেশার অ্যাট্রোফি, যারা দেখা যায় লং টাইম যদি একটা বিনাইন টিউমার থাকে, সেটা তার সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট আছে, সারাউন্ডিং যে অর্গানগুলো আছে সেগুলোতে সে কী করতে পারে, অ্যাট্রোফি করতে পারে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে আমাদের অ্যাট্রোফি সম্পর্কেও দেখা শেষ। অ্যাট্রোফির পরে আমরা আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক মেটাপ্লাসিয়া, আমরা আমাদের মেটাপ্লাসিয়াতে চলে যাব। মেটাপ্লাসিয়া মানে কি জিনিস, মেটাপ্লাসিয়া মানে আমার একটা সেল টাইপ ছিল, ধরা যাক একটা এপিথেলিয়াম, এটা হলো আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা কনভার্ট হয়ে কলামনার এপিথেলিয়াম হয়ে গেলো। তাহলে স্কোয়ামাস থেকে যদি কলামনারে কনভার্ট হয় সেটাকে আমরা বলি কলামনার মেটাপ্লাসিয়া। অথবা আমাদের কলামনার সেল ছিল, সেগুলো কনভার্ট হয়ে আমার কিসে কনভার্ট হয়ে গেলো, সেগুলো আমাদের স্কোয়ামাসে কনভার্ট হয়ে গেলো। তাহলে এটাকে আমরা বলবো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, অর্থাৎ লাস্টে যেটা হচ্ছে সেটা অনুযায়ী আমাদের মেটাপ্লাসিয়া। তো এটাতে আমরা বলতে হবে রিপ্লেসড বাই, ঠিক আছে, একটা আমাদের ডিফারেন্সিয়েট সেল টাইপ কী হয়, আরেকটা সেল দ্বারা রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে। রিপ্লেস, ট্রান্সফর্ম বা কনভার্ট, এই জিনিসগুলো বলা যাবে না, বলতে হবে কী করতে হবে, রিপ্লেসড বলতে হবে। নেক্সট হলো এটা কোথায়, এটা হলো সবসময় রিভার্সিবল, ঠিক আছে, এটা একটা রিভার্সিবল চেঞ্জ এবং পরবর্তীতে ঠিক হতে পারে। এখন আমরা যদি এটা টাইপস দেখি, টাইপস হলো এপিথেলিয়াল সেলের ক্ষেত্রে হলো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, যেটাতে কলামনার স্কোয়ামাসে হয়, আরেকটা হলো কলামনার মেটাপ্লাসিয়া, যেটাতে স্কোয়ামাসগুলো কলামনারে কনভার্ট হয়, আরেকটা হলো কানেকটিভ টিস্যুতে। এখন আসলে আমরা এক্সাম্পল দেখি। প্রথম হলো এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, এখানে প্রথমে আমরা স্কোয়ামাসটা দেখি। স্কোয়ামাস থেকে আমাদের যে কয়টা উদাহরণ জানতে হবে, প্রথম যদি আমরা দেখি আমাদের স্কোয়ামাস দেখি, স্মোকিং কেসের ক্ষেত্রে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টে, আমরা জানি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা কী থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। তো যারা অনেকদিন স্মোকিং করে তাদের সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটা তখন স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যদি আমরা বলি, আমাদের নেক্সট যেটা জানতে হবে সেটা হলো আমাদের এখানে বলা হয়েছে আমাদের যে কিছু প্যানক্রিয়াস, বাইল ডাক্ট, এগুলোতে যদি কোনো কারণে স্টোন জমে, স্টোন আসলে তখন ওই জায়গার যে বাইলগুলো, এরপরে যে সিক্রেশনগুলো, এগুলো বেরোতে পারে না, তখন সেখানকার যে সিক্রেটরি কলামনার সেলগুলো আছে, সিক্রেটরি কলামনার সেলগুলো তখন কনভার্ট হয়ে যাবে স্কোয়ামাসে, ঠিক আছে। তাহলে এটা হলো ডাক্টগুলোতে যদি স্টোন হয়, আর স্টোন ফর্মেশন হয়। আরেকটা হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি, সেটাতে আমাদের কী হবে, রেসপিরেটরি ট্র্যাক্টে কলামনার সেলগুলো স্কোয়ামাস সেলে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা হলো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। কলামনার মেটাপ্লাসিয়াতে যদি আমরা আসি, কলামনার মেটাপ্লাসিয়া থেকে আমাদের প্রথমে যেটা জানতে হবে, এটা হলো ব্যারেটিস এফেগাস। বা ব্যারেটিস এফেগাসে কী হয়, যাদের দীর্ঘদিন আমরা জানি আমাদের যে স্টোমাক আছে, স্টোমাক ইসোফেগাস, আমাদের জিআইটি, সোজা কথা আমাদের জিআইটি, যেটা জিআইটিতে কী থাকে, জিআইটিতে আমাদের বিভিন্ন জায়গায় স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। তো এই যে স্কোয়ামাস এপিথেলিয়ামের আমাদের এখানে কী ঘটে, আমাদের গ্যাস্ট্রিক রিফ্লেক্স ডিজিজ যারা, অর্থাৎ জিইআরডিতে যারা ভুগে, তাদের ক্ষেত্রে ইসোফেগাসের স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা আছে, ইসোফেগাসের স্কোয়ামাস এপিথেলিয়ামটা আমাদের
ইন্টেস্টাইনের কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ আমার পাকস্থলী যে কলামনার এপিথেলিয়াম আছে সেটা দ্বারা রিপ্লেস হয়ে যায়। তো এখানে বলা হয়েছে যে দ্য ইসোফেজিয়াল স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ রিপ্লেস বাই ইন্টেস্টাইনাল কলামনার এপিথেলিয়াম। এবং এই যে ব্যারোটিসিপেকাস আছে, ব্যারোটিসিপেকাসটা এক সময় এটা হলো প্রি ম্যালিগনেন্ট, এক সময় এটা আমাদের ম্যালিগনেন্সি করতে পারে, তাহলে এটা হলো কলামনার। নেক্সট যদি আমরা বলি আমাদের এপিথেলিয়াল টিস্যু শেষ, এখন আমরা দেখবো কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে। কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমাদের কী আছে? কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি মাছ অনেকদিন যদি ব্যবহার না করা হয়, যেমন আমাদের বোনস আছে, বোনস ফর্মেশন ইন দ্য মাসেল থেকে বোন ফর্মেশন হয়ে গেলো, বা বোনসের মধ্যে মাসেল ফর্মেশন হয়ে গেলো, এগুলো এরপরে ফাইব্রোব্লাস্ট কনভার্টেড ইনটু অস্টিওব্লাস্ট। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে রাখবো, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার নেক্সট আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বাইবে এবং রিটার্ন কোশ্চেন, সেটা হলো মেকানিজম অফ মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া কীভাবে হয়? মেটাপ্লাসিয়া হওয়ার জন্য প্রথমে যেটা হলো রিপ্রোগ্রাম অফ দ্য স্টেম সেল, এটা হলো 1 নম্বর কজ। সেকেন্ড যে কজ সেটা হলো কলোনাইজেশন অফ ডিফারেন্সিয়াল সেল পপুলেশন, কলোনাইজেশন অফ দ্য ডিফারেন্সিয়েটেড সেল পপুলেশন অ্যাডজেসেন্ট সাইট। ধরা যাক এখানে আমাদের সবই স্কোয়ামাস এপিথেলিয়াম ছিল, এটাতে চারপাশে এখন কলামনার সেলের কলোনাইজেশন হলো, যেটা আমাদের ডিফারেন্সিয়েট সেল পপুলেশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জেনে নিলাম আরেকটা হলো রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে। মেকানিজমটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে পারতে হবে। তাহলে এটা আমরা দেখে নিলাম। তাহলে এটা দেখার মাধ্যমে আমাদের এখানে আরেকটা টপিক শেষ, সেটা হলো সেলুলার অ্যাডাপ্টেশন অ্যান্ড টাইপস অফ এক্সাম্পল। এরপর আমাদের আর দুইটা আছে, একটা হলো ফ্যাটি চেঞ্জ বা স্টিয়াটোসিস, আর একটা হলো প্যাথোলজিক ক্লাসিফিকেশন। সো আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের এখানে ফ্যাটি চেঞ্জ বা স্টিয়াটোসিস, এটা আমাদের অনেকবার পরীক্ষাতে আসছে। তো ফ্যাটি চেঞ্জ থেকে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, এটাতে কী হয়, এটা হলো আমার বডিতে, আমরা জানি আমাদের বডিতে কিছু ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন আছে। এই ইন্টারসেলুলার অ্যাকুমুলেশনের মধ্যে একটা অ্যাকুমুলেশন হলো গিয়ে লিপিড। এই লিপিডটা যদি লিপিড বা ট্রাইগ্লিসারাইড এগুলো কোনো কারণে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হয়, কোথায় অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হবে? এই লিপিড বা ট্রাইগ্লিসারাইডটা অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হতে পারে আমাদের প্যারেনকাইমাল সেল, অর্থাৎ আমাদের এখানে লিভারে প্যারেনকাইমাল সেলটা হলো হেপাটোসাইট। আমাদের হেপাটোসাইটে যদি অ্যাকুমুলেশন হয়, সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। কোন কোন অর্গানে হতে পারে? লিভারে ঘটে। কেন লিভারে বেশি ঘটে? কারণ লিভার হলো মেইন অর্গান অফ ফ্যাট মেটাবলিজম। আমরা বলে আসছি এটা হলো একটা আমার লিপিড ইন্ট্রাসেলুলার যে অ্যাকুমুলেশন আছে, লিপিডের একটা সাব টাইপ হলো গিয়ে ফ্যাটি লিভার। তাহলে এটা হলো আমাদের ফ্যাট মেটাবলিজমের ঘটে। এছাড়া এটা হার্টে করতে পারে। এই দুটো সাইডে আমরা জেনে রাখবো। কজগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালকোহল এবিউজ, আমাদের যে ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে, ডেভেলপ কান্ট্রিগুলোতে মোস্ট কমন কজ অ্যালকোহল এবিউজ, ওবিসিটি এবং ডায়াবেটিস মেলাইটাস। আর এছাড়া আর কী হতে পারে? এছাড়া নন অ্যালকোহল এবিউজ হতে পারে। এছাড়া স্টারভেশনের ক্ষেত্রে আমাদের ফ্যাটি অ্যাসিড বেশি ব্রেকডাউন হয়ে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেটা আলটিমেটলি আমাদের ফ্যাটি লিভার করতে পারে। এরপরে প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশন এগুলোর কারণ হতে পারে। তো মেকানিজমটা কি আমরা যদি দেখি, ধরা যাক কোনো কারণে আমার ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়ে গেল অনেক বেশি, এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আলটিমেটলি আমাদের কোথায় চলে আসে? লিভারে চলে আসে, ফ্যাটি অ্যাসিড হয়। এছাড়াও অ্যাসিটোন থেকে ফ্যাটি অ্যাসিড হতে পারে। এখন এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আমাদের এখানে কনভার্ট হয়ে অক্সিডেশন হয়ে আমাদের কিটোন বডি হওয়ার কথা, বাট এই কোনো কারণে অক্সিডেশনটা হলো না, তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে গেছে। এরপরে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আমাদের কিসে কনভার্ট হতে পারে? ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হতে পারে। ট্রাইগ্লিসারাইডটা লিপোপ্রোটিনে কনভার্ট হয়ে আলটিমেটলি আমাদের বডি থেকে লিপিড অ্যাকুমুলেশন হয়ে বের হয়ে যায়। বাট এই প্রসেসগুলোতে যদি কোনো সমস্যা ঘটে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটাতে ব্যাঘাত ঘটে। তো এখানে কী করতে পারে? এক নম্বর হলো, ধরা যাক কোনো কারণে আমাদের স্টারভেশন, কোনো একটা পার্সন স্টারভেশন আছে, যদি সেই স্টারভেশনে থাকে, তাহলে তার ফ্রি ফ্যাটি অ্যাসিড ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিডের সংখ্যা বাড়ায় দিবে। এছাড়া আমাদের আরেকটা হতে পারে, আমাদের এই যে অ্যাসিডের থেকে বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে, তাহলে এটা আমার ফ্যাটি লিভার করতে পারে। এছাড়া এখানে কী হতে পারে? আমাদের কোনো কারণে ধরা যাক অ্যালকোহলিজমের ক্ষেত্রে কী হলো, এই যে আলফা গ্লাইকো ফসফেট আছে, এটার পরিমাণ বেড়ে যাবে। এটার বেড়ে গেলে সেটা আমাদের ফ্যাটি অ্যাসিডকে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে দিতে পারে। এছাড়াও আমাদের কী হতে পারে? ধরা যাক কারো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আছে, কোয়াশিওর মেলাসমাস, এগুলোর ক্ষেত্রে তার অ্যাপোপ্রোটিনের পরিমাণ বেড়ে যাবে। অ্যাপোপ্রোটিনের পরিমাণ ট্রাইগ্লিসারাইডটাকে তখন আমাদের লিপোপ্রোটিনে কী করে দিতে পারে? লিপোপ্রোটিনে কনভার্ট করে দিতে পারে। অর্থাৎ আমাদের এই যে লিপোপ্রোটিনে কনভার্ট করাটা তখন হবে না। আবার এখানে অ্যালকোহলের কারণে এই জিনিসটাকে যে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে, এটা তো হবে না, তখন ফ্যাটি অ্যাসিড হিসেবে এই জিনিসটা আমার লিভারে থেকে যাবে। আরেকটা কজ হতে পারে কি, সেটা হলো আমাদের যে লিপোপ্রোটিন আছে, লিপোপ্রোটিনগুলো আমাদের লিভার থেকে বেরোচ্ছে না। তাহলে এই জিনিসগুলোই এখানে আবার বলা আছে যে এক্সেস ফ্যাটি অ্যাসিড ইনটু দ্য লিভার ফ্রম ইনজেকশন অফ দ্য ফুড অর এডিপাস টিস্যু ইন স্টারভেশন, ডায়াবেটিস মেলাইটাস। এরপরে হতে পারে ডিক্রিজ অক্সিডেশন ফ্যাটি অ্যাসিড ডিউ টু অ্যানোক্সিয়ার কারণ হতে পারে। এরপরে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ফ্রম দ্য অ্যাসিডেটের থেকে হতে পারে। ট্রাইগ্লিসারাইড, এটা হলো কোথায়? আলফা গ্লাইকো ফসফেট থেকে অ্যালকোহলিজমের কারণ হতে পারে। ডিক্রিজ সিনথেসিস অফ দ্য অ্যাপোপ্রোটিন, কোথায়? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এসব কেসে হতে পারে। এরপরে লিপোপ্রোটিন সিক্রেশন কম হবে। তাহলে এই কজগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের তাহলে এখান থেকে এই টপিকটাও দেখে নিলাম। আমাদের লাস্ট যে টপিকটা, এই দুটো টপিক আমাদের দেখা যাচ্ছে প্যাথোলজিক ক্লাসিফিকেশন। প্যাথোলজিক ক্লাসিফিকেশনটা আমরা এখান থেকে দেখে ফেলি। ও প্যাথোলজিক ক্লাসিফিকেশনটা যদি আমি আসি, ওকে, প্যাথোলজিক ক্লাসিফিকেশন
প্যাথোলজি ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, প্যাথোলজি ক্লাসিফিকেশন মানে কি। এটা হলো অ্যাবনর্মাল টিস্যু ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্ট টুগেদার উইথ স্মল অ্যামাউন্ট অফ আয়রন, ম্যাগনেসিয়াম অ্যান্ড আদার মিনারেলস। শুধুমাত্র ক্যালসিয়াম যে হবে এমন না, সাথে ম্যাগনেসিয়াম, আয়রন এগুলোও থাকতে পারে। টাইপস এখানে দুইটা টাইপ, একটা হলো ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন আর একটা হলো মেটাস্টেটিক ক্লাসিফিকেশন। ডিস্ট্রফিকটা কোথায় হবে, এটা হলো ডেড এবং ডাইং টিস্যুতে হবে, ডিটি ডিস্ট্রফিক, ডিতে ডেড ডাইং টিস্যু। আর মেটাস্টেটিক্সটা কোথায় হবে, মেটাস্টেটিকটা নর্মাল টিস্যুতে হবে। ওকে, আর যখন ডিস্ট্রফিক হবে, এটা যেহেতু সব ডেড খারাপ জিনিস দিচ্ছি, এখন এটাতে আমরা মনে রাখবো আমাদের যে টিস্যু ক্যালসিয়াম লেভেলটা নর্মাল থাকবে, এটা ভালো। বাট মেটাস্টেটিক আমরা ভালো দিচ্ছি, নর্মাল টিস্যু দিচ্ছি, সেখানে খারাপ থাকবে কি আমার হাইপার ক্যালসিমিয়া থাকবে। তাহলে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে কোথায় কী হচ্ছে। আমাদের ডিস্ট্রফিকে বডিতে ক্যালসিয়ামের লেভেল নর্মাল, বাট যে ডেড টিস্যু আছে সেখানে গিয়ে জিনিসটা জমা হয়ে গেছে। আর মেটাস্টেটিকে কী হলো, আমার বডিতে ক্যালসিয়ামের লেভেলটা বেশি এবং এটা আমার নর্মাল টিস্যুতে গিয়ে তখন কী হয়ে গেলো, জমা হয়ে গেলো। তো কোনো কারণে ধরা যাক আমার ডেড টিস্যুতে কেন আমাদের নর্মাল ক্যালসিয়াম লেভেল থাকার পরেও ক্যালসিয়াম গিয়ে জমা হচ্ছে, কারণ ডেড টিস্যু থেকে আমাদের ডেড টিস্যুগুলো রিলিজ করে ফসফেট। আর ফসফেট হলো আমাদের ক্যালসিয়ামের প্রতি, ক্যালসিয়ামের হাই অ্যাফিনিটি আছে ফসফেটের প্রতি। সো তখন এই ব্লাড ভেসেল থেকে আমার নর্মাল যে ক্যালসিয়াম ছিল, এই ক্যালসিয়ামগুলো সব বের হয়ে ফসফেটের কাছে চলে যায় এবং বডির ওই পার্টে গিয়ে তারা অ্যাকুমুলেট করে। আর হাইপার ক্যালসিয়ামের ক্ষেত্রে কী হয়, হাইপার ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের যে নর্মাল টিস্যুগুলো আছে, নর্মাল টিস্যুগুলো তখন ধরা যাক কোনো একটা নর্মাল টিস্যু সেটা অ্যাসিড লস করলো, ঠিক আছে, লস অফ অ্যাসিড। তো অ্যাসিড লস করার কারণে কী হলো, এই যে আমার নর্মাল টিস্যুটা আছে এটা হলো অ্যালকালাইন হয়ে গেল। তখন এটা যখন অ্যালকালাইন হয়ে গেল তখন কী হবে, সে অ্যালকালাইন হওয়ার পরে ক্যালসিয়ামগুলোকে টেনে সে আমার এখানে নিয়ে আসবে। এই দুটো হলো আমাদের এখান থেকে মেইন মেকানিজম। এটা আমাদেরকে জানতে হবে কোথায় কোথায় হয়। সাইটগুলো খুব গুরুত্বপূর্ণ, 3টা সাইট, লাং, কিডনি, ব্লাড ভেসেল, 3টে আমাদেরকে পারতে হবে। এখন এখানে প্রত্যেকটা সম্পর্কে একটু কথা আছে। ডিস্ট্রফিক থেকে আমরা বলে দিব, ডেফিনেশনটা বলবো, যেটা বডির যে ক্যালসিয়াম লেভেল সেটা নর্মাল থাকে বা ডেড টিস্যুতে হয়। আর এটার মেকানিজমটা বলবো। তারপরে এটাকে থেকে আমাদের যেটা লাগবে, সাইটটা জানা লাগবে, কোথায় কোথায় হতে পারে। আমাদের এখানে আমরা বললাম আমাদের এখানে ডেড টিস্যু হতে পারে অথবা ডিজেনারেটিভ টিস্যু হতে পারে। হয় ডেড হবে নাহলে ডিজেনারেটিভ হবে। ডেড টিস্যু কী হতে পারে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে হতে পারে, তারপরে ইনফ্রাক্টের ক্ষেত্রে হতে পারে, ফ্যাট নেক্রোসিসের ক্ষেত্রে হতে পারে, এগুলো হলো ডেড। ডিজেনারেটিভের ক্ষেত্রে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে হতে পারে, আর হতে পারে ড্যামেজ হার্ট বাল্বের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই সাইটগুলো আমাদের জন্য জানতে হবে। তাহলে আমাদের ডিস্ট্রফিকটা শেষ। নেক্সট হলো এখানে আমরা যেটা জানবো সেটা হলো মেটাস্টেটিক ক্লাসিফিকেশন। মেটাস্টেটিকের ক্ষেত্রে আমাদের বডির নর্মাল সাইটে আর বডিতে ক্যালসিয়াম লেভেল হাই থাকবে এবং এটা নর্মাল সাইটে গিয়ে অ্যাকুমুলেশন হবে। এখন হলো কজটা এখানে মেটাস্টেটিকের জন্য কজটা খুব গুরুত্বপূর্ণ। কী হতে পারে, এক নম্বর হলো ইনক্রিজ সিক্রেশন অফ দ্য প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশন বেড়ে গেলে। এরপর হতে পারে রিজর্পশন অফ দ্য বোন টিস্যু বেশি রিজর্পশন হলে আমাদের বডিতে কী হবে, ক্যালসিয়াম বেড়ে যাবে। অর্থাৎ আমাদের যে কন্ডিশনগুলো বডিতে ক্যালসিয়াম বাড়ায় সেগুলোই হলো এখানকার কজ। প্যারাথাইরয়েড হরমোন আমাদের ক্যালসিয়াম বাড়ায়, তাহলে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে ক্যালসিয়াম বেড়ে যাবে। বোন যদি বেশি ভাঙে রিজর্পশন হয় সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম বেড়ে যাবে। ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার হলে ক্যালসিয়াম বেড়ে যাবে, কারণ আমাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের একটা রিলেশন আছে। আর একটা রেনাল ফেলিওরের ক্ষেত্রে হবে। সাইটের ক্ষেত্রে কিডনি, লাং এগুলো আমরা বলে দিব, এবং হলো আমাদের যে ভেসেল আছে ভেসেলের ক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের এখান থেকে প্যাথোলজিক ক্লাসিফিকেশন। তাহলে টোটাল সেল ইনজুরি এবং অ্যাডাপ্টেশন এই 2টা চ্যাপ্টারের মধ্যে আমাদের এই 9টা যে টপিক আছে, এই 9টা টপিক আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি যতটুকু পারছি, যতটুকু আমার পক্ষে সম্ভব ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা উপকারে আসবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।